এমন এক স্কুল যেখানে সাধারণ কেউ ভর্তি হয় না। এখানে পড়াশোনা করে শুধু অদ্ভুত মানুষরা। দেখতে মানুষ হলেও তাদের ভেতরে লুকিয়ে আছে নানা রকম সুপারন্যাচারাল ক্ষমতা। এই কারণেই তারা স্বাভাবিক দুনিয়ার সাথে মিশে থাকতে পারে না। কিন্তু হঠাৎ করেই স্কুলের পাশের জঙ্গলে একের পর এক ভয়ঙ্কর খুন হতে থাকে। ছিন্ন ভিন্ন লাশ পাওয়া যায়, আর পুলিশ কিছুতেই খুনির হদিস পায় না। ঠিক তখনই স্কুলের এক রহস্যময় মেয়ে নিজের কৌতূহল মেটাতে তদন্ত শুরু করে। কিন্তু সে জানতো না তার এই কৌতূহল কতটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। শেষ পর্যন্ত কি ছিল সেই গোপন রহস্য, আর কি ঘটেছিল সেই মেয়ের সাথে, জানতে হলে আসুন শুনে আসি সুপারন্যাচারাল হরর সিরিজ ওয়েডনেসডের এক্সপ্লেনেশন। ওয়েডনেসডে অ্যাডামস একটু অদ্ভুত ধরনের মেয়ে। বলা যায় আমাদের মতো সাধারণ মানুষদের চেয়ে তার আচার আচরণ, অভ্যাস, কথাবার্তা সবকিছু অনেকটাই আলাদা। এই ব্যাপারগুলো সহজেই চোখে পড়ে। এই জন্য ওয়েডনেসডে যখন স্কুলে যায় তখন সবাই তার পথের সামনে থেকে সরে যায় আর তাকে অদ্ভুতভাবে দেখতে থাকে। তো প্রতিদিনের মতো আজকেও ওয়েডনেসডে স্কুলে এসে ক্লাসরুমের দিকে যাচ্ছিল। তখন সে লকারের ভেতর থেকে আওয়াজ পায়। লকার খুলে দেখে কেউ তার ছোট ভাই পাক্সলিকে হাত পা বেঁধে মুখের ভেতরে একটা আপেল ঠেসে দিয়ে লকারের ভেতরে আটকে রেখেছে। ওয়েডনেসডে জিজ্ঞেস করে তার সাথে কারা এরকম করেছে। বোন ঝামেলা করবে বলে পাক্সলি কিছু বলে না। তবে ওয়েডনেসডে ভাইয়ের হাতের বাঁধন খোলার সময়ে হঠাৎ ওয়েডনেসডের একটা ভিশন ক্রিয়েট হয় এবং সে ভিশনে দেখতে পায় কারা তার ভাইকে বুলি করেছে। এটা ওয়েডনেসডের স্পেশাল পাওয়ার। সে কোনো কিছু টাচ করলে অতীত বা ভবিষ্যতের যে কোনো ঘটনার ভিশন দেখতে পায়। তো এরপরে ওয়েডনেসডে ছেলেগুলোর কাছে যায়। ওরা সুইমিং পুলের ভেতরে মজামাস্তি করছিল। ওদের সাহায্য করতে ওয়েডনেসডে সুইমিং পুলের ভেতরে বেশ কিছু মানুষকে পিরানহা মাছ ছেড়ে দেয়। বাকিরা কোনো রকমে আতঙ্কে পানি থেকে উঠে গেলেও একজনকে পিরানহার দল বাজেভাবে আক্রমণ করে। জাস্ট এই একটা ঘটনা থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন ওয়েডনেসডে অতি অস্বাভাবিক একটা মেয়ে। এরকম নৃশংস কাণ্ডের পরে ওয়েডনেসডেকে স্কুল থেকে বের করে দেয়। এই নিয়ে অন্তত 8 বার এরকম ঘটনা ঘটে। ওয়েডনেসডের বাবা মা ঠিক করে তারা ওয়েডনেসডেকে এবার উপযুক্ত স্কুলে ভর্তি করাবে। এই স্কুলটার নাম হলো নেভারমোর একাডেমি। ওয়েডনেসডের মতো যত আউটকাস্ট বা অস্বাভাবিক ছেলে মেয়ে আছে তাদের জন্য স্পেশালি এই স্কুলটা বানানো হয়েছে। ওয়েডনেসডের বাবা গোমেজ অ্যাডামস এবং মা মর্তেসিয়া অ্যাডামসও কিন্তু এই স্কুলেই পড়েছিল, আর এই স্কুলেই তাদের প্রেম ভালোবাসা হয়েছিল। অর্থাৎ ওয়েডনেসডে একা না, বরং তার বাবা মাও আউটকাস্ট ছিল। তো ওয়েডনেসডের নেভারমোর স্কুলে যাবার একদমই ইচ্ছে ছিল না। কিন্তু ওয়েডনেসডেকে পড়ানোর জন্য আর কোনো পারফেক্ট স্কুলও ছিল না। তাই তার বাবা মা তাকে এক প্রকার জোর করে স্কুলে নিয়ে যাচ্ছিল। এই নিয়ে বাবা মায়ের সাথে ওয়েডনেসডের বেশ মন কষাকষিও হয়। নেভারমোর জঙ্গলের মাঝে লোকালয় থেকে দূরে অবস্থিত একটা স্কুল। স্কুলের বিল্ডিং স্ট্রাকচারও বেশ অদ্ভুত। দেখে মনে হয় এখানে হ্যালোউইনের ডাইনিরা বাস করে। তারা ওয়েডনেসডেকে প্রিন্সিপাল লরিসা উইমসের কাছে নিয়ে যায়। ওয়েডনেসডে গত 5 বছরে 8টা স্কুল চেঞ্জ করেছে। তার ট্র্যাক রেকর্ড খুবই খারাপ। তবুও প্রিন্সিপাল লরিসা এবং ওয়েডনেসডের মা মর্টেসিয়া ক্লাসমেট ছিল। সেই সুবাদে প্রিন্সিপাল ওয়েডনেসডেকে ভর্তি নিয়ে নেয়। এটা যেহেতু আবাসিক স্কুল তাই এরপরে প্রিন্সিপাল ওয়েডনেসডেকে তার রুমটা দেখাতে নিয়ে যায়। এই রুমে ওয়েডনেসডের একজন রুমমেটও আছে, তার নাম এনিট। এনিট সম্পূর্ণভাবে ওয়েডনেসডের বিপরীত। সে খুব হাসি খুশি এবং মিশুক স্বভাবের। এনিট কুশল বিনিময়ের জন্য ওয়েডনেসডেকে জড়িয়ে ধরতে গেলে সে সরে যায়। এছাড়া এনিট রঙিন ড্রেস পরেছিল। এটার জন্য ওয়েডনেসডের অস্বস্তি হয়, কারণ তার রঙে অ্যালার্জি ছিল। এই জন্য ওয়েডনেসডে সবসময় সাদা কালো ড্রেস পরে থাকতো। তো এনিট ওয়েডনেসডেকে স্কুলটা ঘুরিয়ে দেখানোর জন্য নিয়ে যায়। এই স্কুলটা 1791 সালে বানানো হয়েছিল যাতে আউটকাস্ট শিশুরা বেড়ে ওঠার জন্য অনুকূল পরিবেশ পায়। এনিট জানায় এই স্কুলের প্রত্যেকেরই কোনো না কোনো সুপারন্যাচারাল পাওয়ার আছে। যেহেতু এরা স্বাভাবিক মানুষদের চেয়ে আলাদা, এই জন্যই তাদের আউটকাস্ট বলা হয়। এখানে বিভিন্ন ধরনের আউটকাস্ট আছে, তবে 4 প্রজাতির আউটকাস্টের সংখ্যা বেশি। যেমন একদল হলো ফ্যাংস বা ভ্যাম্পায়ার। এদের কেউ কেউ 1 যুগেরও বেশি সময় ধরে এখানে আছে। একদল হলো ফার্স বা ওয়ারওলফ, মানে নেকড়ে আর কি। পূর্ণিমার রাতে এরা নেকড়েতে পরিণত হয় এবং স্কুল ক্যাম্পাসে অনেক শোরগোল করে। এনিট নিজেও একজন নেকড়ে প্রজাতির, তবে তার নেকড়ে সত্তা এখনো পুরোপুরি বিকশিত হয়নি। এখানে থাকা আরও 2 দল আউটকাস্ট হলো স্টোনার্স এবং স্কেলস। ওয়েডনেসডে স্কুলে আসতে না আসতেই তার নামে নানান গুজব ছড়িয়ে পড়েছে, যেমন সে সাইকো, সে মানুষের মাংস খায়, এই ধরনের উদ্ভট কথাবার্তা আর কি। তো স্কুলে চক্কর দেওয়া শেষ হলে ওয়েডনেসডে বাবা মা এবং ভাইয়ের কাছে যায়। বিদায় নেবার আগে ওয়েডনেসডের মা
তাকে একটা চেইন দেয়। চেইনের লকেটে ওয়েডনেসডে ডাব্লিউ এবং মার্তিসিয়ার এম লেখা ছিল। মার্তিসিয়া জানায় এটা অবসিডিয়ান দিয়ে তৈরি। অ্যাজটেক পুরোহিতরা এটাকে দিব্যদৃষ্টির জন্য ইউজ করত। তো চলে যাবার আগে মার্তিসিয়া পরামর্শ দেয় ওয়েডনেসডে যেন এখান থেকে পালানোর চেষ্টা না করে। তবে ওয়েডনেসডেও বলে দেয় সে যত দ্রুত সম্ভব এখান থেকে পালিয়ে যাবে। এই জন্য তারা চলে যাবার সময়ে ওয়েডনেসডের ওপরে নজরদারির জন্য থিংকে রেখে যায়। এই থিং হলো একটা কাটা হাত হলেও এটা যথেষ্ট ইন্টেলিজেন্ট এবং নজরদারির জন্য পারফেক্ট। এদিকে নেভারমোর একাডেমির পাশের জঙ্গলে একটা লাশ পাওয়া যায়। লাশটার ছিন্ন ভিন্ন অবস্থা দেখে শেরিফ ডোনোভান গালপিন ভাবে কোনো মনস্টার এই মানুষটাকে আক্রমণ করেছিল। এছাড়া লাশের একটা অর্গান মিসিং ছিল। এটা নিয়েও সে বেশ চিন্তিত ছিল। এই নিয়ে সেকেন্ড টাইম এরকম অদ্ভুত লাশ পাওয়া গেল। শেরিফের ধারণা হয়তো নেভারমোর স্কুলের কোনো আউটকাস্ট এই কাজটা করেছে, কিন্তু যেহেতু তাদের কাছে প্রমাণ নেই তাই সে এটাকে ভাল্লুকের আক্রমণ বলে চালিয়ে দিতে বলে। যাই হোক, পরের দিন ওয়েডনেসডে স্কুলের গেম সেকশনে গিয়ে দেখে সেখানে ফেন্সিং খেলা হচ্ছে। ফেন্সিং এর বেস্ট প্লেয়ার ছিল বিয়াঙ্কা নামের একটি মেয়ে। বিয়াঙ্কা তার প্রতিপক্ষ রোয়ানকে মুহূর্তেই হারিয়ে দেয়। বিয়াঙ্কার স্কুলে বেশ ভালো আধিপত্য ছিল। এছাড়া তার স্পেশাল পাওয়ার হলো সে নিজের কথা দিয়ে যে কাউকে সম্মোহিত করে ফেলতে পারে। তার এই অ্যাবিলিটির কারণে সেই স্কুলের বেস্ট স্টুডেন্ট হিসেবে বিবেচিত হয়। এই জন্য ওয়েডনেসডে তাকে ফেন্সিং খেলায় চ্যালেঞ্জ করে দেয়। প্রথম দুটো রাউন্ডে দুজনই একবার করে জিতে ম্যাচ টাই হয়ে যায়। তখন ওয়েডনেসডে বিয়াঙ্কাকে কোনো রকম সেফটি ছাড়াই খেলার জন্য চ্যালেঞ্জ দেয়। এতে যে হারবে ফেন্সিং তলোয়ারে সে জখম হবে। বিয়াঙ্কাও তার চ্যালেঞ্জ মেনে নেয়, কিন্তু রাউন্ড শেষে বিয়াঙ্কা ওয়েডনেসডেকে হারিয়ে দেয় এবং ওয়েডনেসডের কপালে কেটে যায়। এরপর ওয়েডনেসডেকে স্কুলের ক্লিনিকে নিয়ে যাওয়া হয় এবং কপালে কাটা জায়গায় টেপ লাগিয়ে দেয়। সেখানে রোয়ানও ছিল। রোয়ান ওয়েডনেসডের সাথে ভাব জমানোর চেষ্টা করলে ওয়েডনেসডে তাকে পাত্তা না দিয়ে বেরিয়ে যায়। এ সময় পাশের বিল্ডিং থেকে কেউ ওয়েডনেসডের ওপর একটা ভারী স্ট্যাচু ফেলে দেয়। যদিও লাস্ট মুহূর্তে জ্যাভিয়ার নামের একটি ছেলে ওয়েডনেসডেকে ধাক্কা দিয়ে সরিয়ে নেয় বলে সে বেঁচে যায়। ওয়েডনেসডের ভেতরে আবেগ কৃতজ্ঞতা বোধের কোনো অনুভূতি ছিল না, তাই সে জ্যাভিয়ারকে ধন্যবাদ জানানোর বদলে উল্টো জিজ্ঞেস করে তুমি আমাকে কেন বাঁচালে। জ্যাভিয়ার জানায় সে ঋণ শোধ করলো। আসলে জ্যাভিয়ার ওয়েডনেসডেকে আগে থেকেই চিনত। জ্যাভিয়ার জানায় তার দাদি এবং ওয়েডনেসডের দাদি বন্ধু ছিল। জ্যাভিয়ারের যখন 10 বছর বয়স তখন তার দাদি মারা যায়। দাদির শেষকৃত্যে ওয়েডনেসডের ফ্যামিলিও গিয়েছিল। জ্যাভিয়ারের তখন বুদ্ধিশুদ্ধি ছিল না। সে লুকোচুরি খেলার সময়ে দাদির কফিনের ভেতরে ঢুকে ভেতরে আটকে যায়। তখন ওয়েডনেসডেই তাকে কফিন থেকে বের করেছিল। আজকে ওয়েডনেসডেকে বাঁচিয়ে জ্যাভিয়ার সেই ঋণ শোধ করল। ওয়েডনেসডের অবশ্য এসব কথা কিছুই মনে ছিল না। জ্যাভিয়ারের বলার পরে ঘটনাটা তার মনে পড়ে। রাতে ওয়েডনেসডে নিজের কাজ করছিল, তখন সে বুঝতে পারে থিং তাকে ফলো করছে। সে বেডের চাদরটা সরিয়েই থিংকে ধরে ফেলে। ওয়েডনেসডে থিংকে দুটো অপশন দেয়, হয় থিং তার অনুগত হয়ে এখানে থাকবে এবং তার কোনো ইনফরমেশন বাবা মাকে দেবে না, অথবা সে থিংকে লকারে বন্দি করে রাখবে। থিং বন্দি হবার ভয়ে ওয়েডনেসডের অনুগত স্বীকার করে নেয়। পরের দিন প্রিন্সিপাল লরিসা ওয়েডনেসডেকে পাশের জেরিকো শহরে ডাক্তার কিনবটসের কাছে মাইন্ড থেরাপির জন্য নিয়ে যায়। পাশাপাশি প্রিন্সিপাল লরিসা ওয়েডনেসডেকে সতর্ক করে দিয়ে বলে ওয়েডনেসডে যদি এখান থেকে পালানোর কথা ভাবে তাহলে সে ভুল করছে। এখান থেকে সে কোনোভাবেই পালাতে পারবে না। ওয়েডনেসডে প্রিন্সিপালের সাথে দুর্ব্যবহার করে ডাক্তারের চেম্বারে চলে যায়। সেখানে গিয়েও সে ডাক্তার কিনবটসের সাথে দুর্ব্যবহার করে। ওয়াশরুমে যাবার বাহানায় সে ওয়াশরুমের জানালা দিয়ে বেরিয়ে পাইপ বেয়ে নিচে নেমে বাইরে পালিয়ে যায়। পালানোর সময় ওয়েডনেসডে একজন ড্রাইভারের সাথে ধাক্কা খায়। লোকটার সংস্পর্শে আসতেই ওয়েডনেসডের একটা ভিশন ক্রিয়েট হয়। সে দেখতে পায় এই ড্রাইভারটা একটু পরে অ্যাক্সিডেন্ট করে মরে যাবে। অবশ্য সে ড্রাইভারকে কোনো রকম সতর্ক না করে চলে যায়। এরপর ওয়েডনেসডে একটা ক্যাফেতে আসে এবং টাইলার গালপিন নামের একটা ছেলের সাথে দেখা করে। সে এখান থেকে পালিয়ে যাবার সব ব্যবস্থা করে দেবার জন্য টাইলারকে হায়ার করে। টাইলার জানায় এখানে কোনো ট্যাক্সি নেই, তবে উবার ভাড়া করা যেতে পারে। কিন্তু ওয়েডনেসডে মোবাইল ইউজ করা জানতো না, বলা চলে টেকনোলজির কিছুই সে ইউজ করা পছন্দ করতো না। তো টাইলার জানায় এখান থেকে আধা ঘন্টা দূরে একটা রেল স্টেশন আছে। ওয়েডনেসডে তাকে রেল স্টেশন পর্যন্ত পৌঁছে দিতে বলে, কিন্তু টাইলারের কাজের শিফট শেষ হতে 1 ঘন্টা বাকি ছিল। তাই সে ওয়েডনেসডেকে অপেক্ষা করতে বলে। তবে ওয়েডনেসডে তাকে ঘুষ দিয়ে এখনই যাবার জন্য বললে টাইলার সেটা প্রত্যাখ্যান করে বলে আমি বাংলাদেশি আমলাদের মতো না যাদের ঘুষ দিয়ে কেনা যায়। আমার হেল্প নিতে হলে তোমাকে 1 ঘন্টা অপেক্ষা করাই লাগবে। অজ্ঞতা বাধ্য হয়ে ওয়েডনেসডে একটা টেবিলে বসে অপেক্ষা করতে থাকে। এ সময় ক্যাফেতে পিলগ্রিম ওয়ার্ল্ডের কিছু ছেলে চলে আসে। এই পিলগ্রিম ওয়ার্ল্ড আউটকাস্টদের সাহায্য করার জন্য বানানো হয়েছিল। তারা আউটকাস্টদের একদমই সহ্য করতে পারত না, তো এই এলাকাটা পিলগ্রিমদেরই ছিল।
আর ক্যাফেতে যেহেতু ওয়েডনেসডে বসেছিল আর যেহেতু সে একজন আউটকাস্ট, তাই তাকে দেখে পিলগ্রিমরা খেপে যায়। তার উপর আবার ওয়েডনেসডে তাদের রেগুলার টেবিলে বসেছিল, এই জন্য তারা ওয়েডনেসডের সাথে ঝামেলা বাঁধিয়ে দেয়। তো ওয়েডনেসডে তার কাকার কাছে ক্যারাতে শিখেছিল, এই জন্য সে একাই ছেলেগুলোকে মেরে ধরাশয়ী করে ফেলে। এ সময় ক্যাফেতে শেরিফ ডোনোভানও চলে আসে। শেরিফ ডোনোভান টাইলারের বাবা। সে এসব দেখে জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে। তখন প্রিন্সিপাল লরিসা ওয়েডনেসডেকে খুঁজতে খুঁজতে ক্যাফেতে চলে এসেছিল। সে এসে ওয়েডনেসডেকে বাঁচিয়ে নেয়। তবে শেরিফ ডোনোভান ওয়েডনেসডের অ্যাডামস পদবি শুনে জিজ্ঞেস করে তোমার বাবার তো এতদিনে খুনের দায়ে জেলে থাকার কথা ছিল, তোমরা ফুল ফ্যামিলি দেখছি ক্রিমিনাল, আজ থেকে তোমার ওপরে আমার নজর থাকবে। তো প্রিন্সিপাল আর কিছু বলার সুযোগ না দিয়ে ওয়েডনেসডেকে নিয়ে চলে যায়। পথে তারা দেখতে পায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। ওয়েডনেসডে লাশ দেখার আগেই বলে দেয় ড্রাইভার ঘাড় ভেঙে মরে গেছে। এটা শুনে প্রিন্সিপাল অবাক হয়ে জিজ্ঞেস করে সে এটা কিভাবে জানলো। ওয়েডনেসডে কোনো উত্তর না দিলেও প্রিন্সিপাল কাহিনীটা বুঝে যায়। রাতে ওয়েডনেসডে মন ভালো করার জন্য ভায়োলিন বাজাচ্ছিল। ভায়োলিনের আওয়াজে সবার মন ভালো হয়ে গেলেও ওয়েডনেসডের মন ভালো হয় না। সে ভাবে এই জায়গা থেকে যতক্ষণ না সে চলে যাচ্ছে তার মন ভালো হবে না। এ সময় তার কাছে এনিট আসে। এনিট তার সুরের প্রশংসা করে। এ সময় বাইরে নেকড়ের ডাক শোনা যাচ্ছিল। ওয়েডনেসডে এনিটকে জিজ্ঞেস করে সেও নেকড়ে হয়ে বাইরে গিয়ে আনন্দ করছে না কেন। এনিট বলে সে এখনো নেকড়ে হতে পারেনি, জাস্ট নেকড়ের মতো নখ বের করতে পারে। এনিটের ভয় হচ্ছিল যদি সে এভাবেই সারা জীবন থেকে যায় তাহলে তাকে বাড়ি থেকে বের করে দেবে। অর্ধেক মানুষ এবং অর্ধেক নেকড়ে হওয়ায় সে মানুষ বা নেকড়ে কোনো সমাজেই জায়গা পাবে না, তখন তাকে নিঃসঙ্গ জীবন কাটাতে হবে। এসব ভেবে এনিট কাঁদতে শুরু করে। ওয়েডনেসডে বিরক্ত হয়ে জিজ্ঞেস করে সে কাঁদছে কেন। এনিট বলে সে আপসেট তাই কাঁদছে। সে ওয়েডনেসডেকে জিজ্ঞেস করে তার কি কান্না আসে না, সে কি কাঁদেনি কখনো। ওয়েডনেসডে জানায় যখন তার 6 বছর বয়স তার একটা পোষা বিচ্ছু ছিল। সে বিচ্ছুটা নিয়ে বাইরে ঘুরতে বেরিয়েছিল। তখন কয়েকটা বখাটে ছেলে এসে তাদের আটকায়। ওয়েডনেসডেকে ধরে রেখে তারা সাইকেল চাপা দিয়ে বিচ্ছুটাকে মেরে ফেলে। বিচ্ছুটাকে কবর দেওয়ার সময় ওয়েডনেসডে অনেক কেঁদেছে। এ সময় তুষারপাত হচ্ছিল। তখন ওয়েডনেসডে প্রতিজ্ঞা করেছিল সে কখনো কাঁদবে না। এরপর থেকে সে আর কাঁদেনি। তো নিজের গল্প বলা শেষ হলে ওয়েডনেসডে এনিটকে বলে সে যেন ওয়েডনেসডেকে কম্পিউটার ইউজ করা শিখিয়ে দেয়। পাশাপাশি ওয়েডনেসডে থিংকে দিয়ে টাইলারের কাছে একটা মেসেজ পাঠিয়ে দেয়। প্রথমে টাইলার কাটা হাত দেখে আতঙ্কিত হয়ে পড়ে এবং থিংকে মারার চেষ্টা করে। পরে সে বুঝতে পারে ওয়েডনেসডে এটাকে পাঠিয়েছে। থিংয়ের মাধ্যমে ওয়েডনেসডে এনিটের নম্বর পাঠিয়েছিল। টাইলার সেই নম্বরে ফোন দিলে ওয়েডনেসডে তাকে জানায় এই সপ্তাহে হারভেস্ট ফেস্টিভ্যাল আছে, সে ওই দিনই পালাবে। টাইলার যেন তাকে স্টেশন পর্যন্ত পৌঁছে দেয়। তো ফেস্টিভ্যালের দিনে ওয়েডনেসডে যথারীতি সেখানে যায়, কিন্তু প্রিন্সিপাল লরিসা তার ওপরে সার্বক্ষণিক নজর রাখছিল। তবুও সে কৌশলে তার নজর এড়িয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু এবার সে ক্যাফেতে ঝামেলা হওয়া পিলগ্রিমদের সামনে পড়ে যায়। টাইলার তাকে নিয়ে উল্টো পথে পালানোর সময়ে ওয়েডনেসডের রোয়ানের সাথে ধাক্কা লেগে যায়। এ সময় তার ভিশন ক্রিয়েট হয়। রোয়ানের হাত থেকে একটা বই পড়ে যাচ্ছে, স্কুলে আগুন জ্বলছে এবং সবশেষে রোয়ান মারা যাচ্ছে। ভিশন থেকে ওয়েডনেসডে রোয়ানের জন্য চিন্তিত হয়ে পড়ে। রোয়ানকে জঙ্গলের দিকে যেতে দেখে সেও রোয়ানকে ফলো করে। জঙ্গলে গিয়ে সে রোয়ানকে থামিয়ে সতর্ক করে বলে তার সামনে বিপদ আছে। রোয়ান হেসে বলে বিপদ তো তুমি নিজেই। এই বলে রোয়ান তার টেলিকাইনেসিস পাওয়ার ইউজ করে ওয়েডনেসডেকে গাছের সাথে ঠেসে ধরে এবং আটকে রাখে। এরপরে সে একটা বইয়ের আধাখানা ছেঁড়া পৃষ্ঠা ওয়েডনেসডের চোখের সামনে ধরে বলে এই পৃষ্ঠাতে যে মেয়েটার ছবি দেখা যাচ্ছে সেটা তুমি। আমার মা 25 বছর আগে নেভারমোরে পড়াশোনা করার সময় এই ছবিটা এঁকেছিল। মা অত্যন্ত পাওয়ারফুল একজন ভবিষ্যৎ দ্রষ্টা ছিল। মা মরার আগে আমাকে বলে গিয়েছিল তুমি এসে সবাইকে ধ্বংস করে দেবে, আর তাই তোমাকে আটকানোর জন্য মা আমাকে দায়িত্ব দিয়ে গেছে। ওয়েডনেসডেকে স্কুলে আসার সেকেন্ড দিনেও ওপর থেকে স্ট্যাচু ফেলে রোয়ান তাকে মারার চেষ্টা করেছিল। তবে জ্যাভিয়ারের জন্য সেদিন ওয়েডনেসডে বেঁচে যায়। তবে আজ ওয়েডনেসডেকে মারার জন্য রোয়ান তার টেলিকাইনেসিস পাওয়ারের সর্বোচ্চ ইউজ করতে থাকে। কিন্তু এ সময় কোথায় থেকে একটা অদ্ভুত মনস্টার চলে আসে এবং রোয়ানের ওপরে ঝাঁপিয়ে পড়ে তাকে ছিঁড়ে খুঁড়ে হত্যা করে সেখান থেকে চলে যায়। ওয়েডনেসডে ভিশনে রোয়ানের যেমন লাশ দেখেছিল রোয়ান সেভাবেই মারা গেছে। ওয়েডনেসডে বইয়ের ছেঁড়া পৃষ্ঠাটা তুলে নিজের কাছে রেখে দেয়। রুমে ফিরে এসে সে এসব রহস্যগুলো নিয়ে ভাবতে থাকে তার ব্যাপারে করা রোয়ানের মায়ের ভবিষ্যৎবাণী কতটুকু সত্যি, কেন তাকে দুবার হত্যা চেষ্টা করা হলো, আর জঙ্গলে ওই নৃশংস মনস্টারটাই বা তাকে কেন বাঁচালো। তার মনে হয় এসব রহস্যগুলোর ব্যাপারে তার জানা উচিত।
এই জন্য ওয়েনসডে পালানোর বদলে এখানে থাকার সিদ্ধান্ত নেয়। যাই হোক, ওয়েনসডে জঙ্গল থেকে বেরিয়ে এসে বিয়াঙ্কার মাধ্যমে শেরিফের কাছে রোয়ানের মৃত্যুর খবরটা পৌঁছে দিয়েছিল। কিন্তু শেরিফ ফোর্স নিয়ে সারা রাত ধরে পুরো জঙ্গলে তন্ন করে খুঁজেও রোয়ানের লাশ পায়নি। এই জন্য পরের দিন সকালে শেরিফ স্কুলে এসে ওয়েনসডেকে জিজ্ঞাসাবাদ করে। ওয়েনসডে বারবার কনফিডেন্সের সাথে বলতে থাকে সে নিজের চোখে দেখেছে একটা ভয়ঙ্কর মনস্টার রোয়ানকে মেরে ফেলছে। প্রিন্সিপাল লরিসা অবশ্য পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য বলে রোয়ান হয়তো এখান থেকে পালিয়ে গেছে। ওয়েনসডে প্রিন্সিপালকে বলে সে একা শেরিফের সাথে কথা বলতে চায়। প্রিন্সিপাল বাইরে চলে গেলে ওয়েনসডে শেরিফকে বলে আপনি আর আমি দুজনেই জানি এই জঙ্গলে একটা ভয়ঙ্কর প্রাণী ঘুরে বেড়াচ্ছে, তাই আমার কথা বিশ্বাস করেন রোয়ানকে সত্যি ওই অদ্ভুত মনস্টারটাই মেরেছে। কিন্তু এই সময় তাদের চমকে দিয়ে সেখানে স্বয়ং রোয়ান চলে আসে। ওয়েনসডে নিজের চোখে রোয়ানকে মরতে দেখেছিল, অথচ এখন রোয়ানকে জীবিত দেখে ওয়েনসডে পুরোপুরি হতভম্ব হয়ে যায়। সে বুঝতে পারছিল না রাতের ঘটনাটা সত্যি নাকি এখন তার চোখের সামনে যেটা সেটা সত্যি। তো এরপরে ওয়েনসডেকে আবারও ডাক্তার কিনবর্সের কাছে সেশনে পাঠানো হয়। রোয়ানের মৃত্যুর ব্যাপারে জিজ্ঞেস করলে ওয়েনসডে তাকে কিছুই বলে না, কারণ এখন সে যেটাই বলুক না কেন কেউই তাকে বিশ্বাস করবে না। তবে সেশন শেষে বের হবার সময়ে ওয়েনসডের টাইলারের সাথে দেখা হয়। টাইলার বলে কেউ ওয়েনসডেকে বিশ্বাস না করলেও সে তাকে বিশ্বাস করে। এরপর ওয়েনসডে এনিটের কাছে এসে শেয়ার করে সে সত্যি গতরাতে রোয়ানকে মরতে দেখেছিল। সে রোয়ানের ব্যাপারে বিস্তারিতভাবে এনিটের কাছে জানতে চায়। তবে এনিট জানায় জ্যাভিয়ার রোয়ানের রুমমেট ছিল, তাই জ্যাভিয়ারকে জিজ্ঞেস করলে সেই রোয়ানের ব্যাপারে সবচেয়ে ভালো বলতে পারবে। এছাড়া এনিট এই সময় টুর্নামেন্ট নিয়ে খুব এক্সাইটেড হয়েছিল, তাই সে ওয়েনসডের কথায় তেমন গুরুত্ব দিচ্ছিল না। শীঘ্রই তাদের স্কুলে টুর্নামেন্ট হবে, সেখানে নৌকা বাইচ প্রতিযোগিতা হবে, আর এই প্রতিযোগিতার কোনো রুলস নেই। এই জন্য এনিটের এটা বেশি ভালো লাগে। ওয়েনসডে রুমে ফিরে রাতে বইয়ের ছেঁড়া পৃষ্ঠাটা দেখছিল, তখন সে লাইটের সামনে পৃষ্ঠাটা নিয়ে এক কোণায় একটা লোগো দেখতে পায়। পরের দিন সে প্রিন্সিপালের কাছে গিয়ে বলে সে রোয়ানের সাথে দেখা করতে চায়, কিন্তু প্রিন্সিপাল জানায় রোয়ানকে স্কুল থেকে বরখাস্ত করা হয়েছে, সে আজ বিকেলের ট্রেনেই বাড়ি চলে যাচ্ছে। তাই প্রিন্সিপাল ওয়েনসডেকে রোয়ানের সাথে দেখা করার সুযোগ দেয় না। পাশাপাশি প্রিন্সিপাল বলে আমি তোমার ভীষণ দেখার ব্যাপারটা জানি, তোমার মায়েরও একই অ্যাবিলিটি ছিল, তোমার বয়সে সেও ভীষণ দেখত, এই জন্য তার মনে হতো সে পাগল হয়ে যাচ্ছে, তোমারও একই ফিলিংস হবে। এই জন্য এই পাওয়ারকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। প্রিন্সিপাল ওয়েনসডেকে কয়েকটা ক্লাবের নাম দিয়ে যে কোনো একটাতে জয়েন করতে বলে, এতে সে নিজেকে ব্যস্ত রাখতে পারবে। প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে ওয়েনসডে থিংকে বলে সে যেন রোয়ানের ওপরে নজর রাখে। এরপরে ওয়েনসডে বিয়াঙ্কার কাছে গিয়ে জিজ্ঞেস করে সে নিজে শেরিফকে ফোন করেছিল কিনা। বিয়াঙ্কা বলে তার নর্মীদের ওপরে ভরসা নেই, এই জন্য সে প্রিন্সিপালকে ঘটনাটা জানিয়েছিল। অর্থাৎ শেরিফের আগে প্রিন্সিপাল রোয়ানের মৃত্যুর কথাটা জানতে পেরেছিল। ওয়েনসডে এরপরে জ্যাভিয়ারের কাছে যায়। জ্যাভিয়ার আর্চারি ক্লাবের সদস্য, সে আর্চারি প্র্যাকটিস করছিল। ওয়েনসডে তাকে জিজ্ঞেস করে সে সর্বশেষ রোয়ানকে কবে দেখেছিল। জ্যাভিয়ার জানায় সে হারভেস্ট ফেস্টিভ্যালের সন্ধ্যায় রোয়ানকে লাস্টবার দেখেছিল। এছাড়া সে রোয়ানের ব্যাপারে তেমন কিছুই জানায় না, শুধু জানায় রোয়ান লাস্ট কিছুদিন ধরে অদ্ভুত আচরণ করছিল। জ্যাভিয়ার ওয়েনসডেকে একটা তীর ছুটতে দিলে ওয়েনসডে প্রথমে একটা আপেল ওপরে ছুঁড়ে মারে, এরপরে আপেল সহ তীরটা একদম টার্গেট পয়েন্টে ভেদ করে। দূর থেকে প্রিন্সিপাল দূরবীন দিয়ে ওয়েনসডেকে দেখছিল আর ভাবছিল সে মাল্টি ট্যালেন্টেড মেয়ে। তো এরপরে ওয়েনসডে মৌমাছি ক্লাবে যায়। এখানে মৌমাছিদের কন্ট্রোল করার ট্রেনিং দেওয়া হয়। যদিও এই ক্লাবে ইউজিন নামের একটা ছেলে ছাড়া আর কেউই ছিল না। সে ওয়েনসডেকে মৌমাছি পালনের রীতিনীতিগুলো শেখাচ্ছিল। তখন থিং আড়াল থেকে ওয়েনসডেকে ডাক দেয়। সে থিংয়ের সাথে স্কুল ক্যাম্পাসে এসে দেখে রোয়ান চলে যাচ্ছে। ওয়েনসডে রোয়ানের কাছে গিয়ে সেই রাতের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু রোয়ান কোনো উত্তর না দিয়ে গাড়িতে উঠে চলে যায়। তবে তাকে ফলো করার জন্য থিংও গাড়ির পেছনে উঠে পড়ে। স্টেশনে যাবার পরে রোয়ান একটা ওয়াশরুমে ঢোকে, কিন্তু কয়েক মুহূর্ত পরেই সে আরেকজন মানুষের চেহারা ধারণ করে বেরিয়ে আসে। আরও কিছুক্ষণ পরে সেই লোকটা প্রিন্সিপাল লরিসের রূপ ধরে স্টেশন থেকে বেরিয়ে আসে। আর এসবের চক্করে পড়ে বেচারা থিং কনফিউজড হয়ে যায়। সে রোয়ানকে কোথাও খুঁজে না পেয়ে ওয়েনসডের কাছে ফিরে আসে। রোয়ানকে হারিয়ে ফেলায় ওয়েনসডে থিংয়ের ওপরে একটু বিরক্ত হয়, তবে সে এখানেই থেমে যায় না। সে আবারও জঙ্গলে ঘটনাস্থলে যেতে চায়, যেখানে রোয়ানকে মনস্টারটা আক্রমণ করেছিল। কিন্তু প্রিন্সিপাল যেভাবে তার ওপরে নজর রাখছিল তাতে সে জঙ্গলে যাবার সুযোগ পাচ্ছিল না। এই জন্য সে এনিটের হেল্প নেয়। মৌমাছির ক্লাবটা যেহেতু জঙ্গলের ভেতরে ছিল, তাই সে এনিটকে নিয়ে মৌমাছির ক্লাবে যায়। সেখানে এনিটকে ইউজিনের কাছে রেখে সে জঙ্গলে জায়গাটা খুঁজতে চলে যায়। তবে শেরিফও তার কুকুরটা নিয়ে জঙ্গলে টহল দিচ্ছিল। ওয়েনসডে কুকুরটার কাছে প্রায় ধরা পড়েই যাচ্ছিল। তবে এ সময় আচমকা টাইলার এসে তাকে বাঁচিয়ে নেয়। টাইলারের কাছে কফি বিন ছিল, তাই
তাই কফি বিনের ঘ্রাণে কুকুরটা মানুষের ঘ্রাণ না পেয়ে অন্যদিকে চলে যায়। এরপরে দুজনে মিলে সামনে এগোনোর সময়ে ওয়েনসডে রোয়ানের চশমাটা পড়ে থাকতে দেখতে পায়। সে চশমাটা ধরতেই তার একটা ভিশন ক্রিয়েট হয়। সে রোয়ানের লাইফ হিস্ট্রি জানতে পারে এবং রোয়ান কোন বই থেকে পৃষ্ঠাটা ছিঁড়েছিল সেটাও দেখতে পায়। এরপর সে বইটা খুঁজতে থিংকে নিয়ে লাইব্রেরিতে যায়। লাইব্রেরিতে বইটা না পেলেও সে ম্যাডাম থর্নহিলকে পৃষ্ঠায় থাকা লোগোটা দেখিয়ে জানতে পারে এটা নাইটশেড নামের একটা স্টুডেন্ট সোসাইটির লোগো। যদিও নাইটশেড সোসাইটি অনেক বছর আগেই বন্ধ হয়ে গেছে। তো ওয়েনসডে এরপরে জাভিয়ারের রুমে চলে যায়। রোয়ানও এখানে থাকতো। তার ধারণা বইটা হয়তো রোয়ান এই রুমেই লুকিয়ে রেখেছে। বইটা খোঁজার সময়ে সে জাভিয়ারের খাতায় নিজের স্কেচ দেখতে পায়। জাভিয়ার এই সময় ওয়াশরুমে ছিল। হঠাৎ দরজায় নক হওয়ায় জাভিয়ার ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তাই ওয়েনসডে থিংকে নিয়ে খাটের নিচে লুকিয়ে পড়ে। তো দরজায় নক করা ব্যক্তিটা হলো বিয়াঙ্কা। অতীতে বিয়াঙ্কা এবং জাভিয়ারের মধ্যে রিলেশন ছিল। পরবর্তীতে বিয়াঙ্কার আচার আচরণ ভালো না লাগায় জাভিয়ার তার সাথে ব্রেকআপ করে নেয়। তো এখানে বিয়াঙ্কার আসার কারণ হলো সে একাধিকবার ওয়েনসডের সাথে জাভিয়ারকে কথা বলতে দেখেছে। এতে সে হিংসায় জ্বলে যাচ্ছে। সে এসে জাভিয়ারকে বোঝাতে থাকে ওয়েনসডে খুব বাজে মেয়ে, জাভিয়ার যেন ওর চক্করে না পড়ে। জাভিয়ার বিয়াঙ্কার কথায় গুরুত্ব না দেওয়ায় এবার বিয়াঙ্কা বলে আগামীকাল নৌকা বাইচে সে ওয়েনসডেকে অপমান করবে এবং অ্যানিডের মাথা ফাটিয়ে দেবে। খাটের নিচ থেকে ওয়েনসডে সব কথা শুনতে পায় এবং সিদ্ধান্ত নেয় সেও প্রতিযোগিতায় জয়েন করবে এবং বিয়াঙ্কাকে এর মোক্ষম জবাব দেবে। যাই হোক, এই নৌকা বাইচে খেলার জন্য তেমন কোনো রুল ছিল না। শুধুমাত্র জিততে হলে নৌকা নিয়ে নদীর অপর পাশে গিয়ে জঙ্গলের ভেতর থেকে একটা পতাকা কালেক্ট করতে হবে। পতাকা নিয়ে সবার আগে যে ফিরে আসবে সেই জিতবে। এছাড়া এই নৌকা বাইচের ঐতিহ্য হলো প্রত্যেক পার্টিসিপেন্টকে অ্যাডলার অ্যালন পোর গল্পের কোনো ক্যারেক্টারের মতো করে সাজতে হবে। তো পরের দিন ওয়েনসডে, এনিড এবং তার টিম নিজেদের মতো সেজে নৌকা বাইচের জন্য যায়। সবগুলো টিম এসে গেলে নৌকা বাইচ শুরু হয়। বিয়াঙ্কা প্রতিবার একটা টেকনিক ইউজ করে জিতে যেত। নৌকা বাইচ চলাকালীন তার এক মৎস্যকুমার বন্ধু অন্যদের নৌকা ডুবিয়ে দিত। তবে এবার ওয়েনসডে থিংয়ের সাহায্যে মৎস্যকুমারটাকে জালের ভেতরে আটকে দেয়। এরপরে অপর প্রান্তে গিয়ে ওয়েনসডে যখন পতাকা কালেক্ট করছিল তখন হঠাৎ তার ভিশন ক্রিয়েট হয়। সে তার নিজের মতো চেহারার একজনকে দেখতে পায় এবং সে বলে তুমিই হলে মূল চাবিকাঠি। এরপরই তার জ্ঞান ফিরে আসে। তখন ওয়েনসডে পতাকা নিয়ে নৌকায় ফিরে আসে। শেষ পর্যন্ত তাদের এবং বিয়াঙ্কাদের নৌকাই শুধু টিকে ছিল। ততক্ষণে মৎস্যকুমারটা জাল ছিঁড়ে বেরিয়ে এসে আবারও ওয়েনসডেদের নৌকা ঠেলতে শুরু করে। তবে থিং পানিতে নেমে মৎস্যকুমারটাকে ঘুষি মেরে সরিয়ে দেয়। ওয়েনসডে তাদের নৌকার সাইড থেকে তীর বের করে এবং তাই দিয়ে বিয়াঙ্কাদের নৌকা ড্যামেজ করে দেয়। ফলে এন্ডিং জোনে পৌঁছানোর আগেই বিয়াঙ্কাদের নৌকা ডুবে যায় এবং ওয়েনসডেরা জিতে যায়। প্রিন্সিপাল এনিডের হাতে কাপ তুলে দেবার পরে ওয়েনসডেকে এসে অভিনন্দন জানায়। প্রিন্সিপাল জানায় ওয়েফিয়া হলকে লাস্টবার ওয়েনসডের মা কাপ জিতিয়েছিল। তারপরে আর কেউ কাপ জেতাতে পারেনি। অবশেষে ওয়েনসডে আবারও ওয়েফিয়া হলকে কাপ জেতালো। অবশ্য ওয়েনসডের এতে কোনো আনন্দ হচ্ছিল না। সে এসব আনন্দ উল্লাসের ভেতর থেকে পালানোর জন্য অ্যালেন পোর একটা মূর্তির আড়ালে লুকিয়ে পড়ে। অ্যালেন পোর মূর্তির হাতে একটা বই ধরা ছিল আর এই বইতে সে সেম লোগো দেখতে পায়। রাতে সে আবারও মূর্তির কাছে আসে। মূর্তির হাতে থাকা বইতে ধাঁধা লেখা ছিল। ওয়েনসডে সেই ধাঁধাটা সলভ করতেই মূর্তিটা পেছনে সরে যায় এবং একটা সিক্রেট চেম্বার বের হয়। এই চেম্বারটা বেসমেন্টে চলে গেছে। এই বেসমেন্টের ভেতরে একটা সিক্রেট লাইব্রেরি ছিল। সেখানে ওয়েনসডে বইটা পেয়ে যায়। সে বই খুলে বুঝতে পারে রোয়ান এই বই থেকেই পৃষ্ঠাটা ছিঁড়েছিল। ওয়েনসডে বইটা নিয়ে বের হতেই যাবে, তখন কেউ তাকে কালো কাপড়ে ঢেকে অপহরণ করে নেয়। কালো কাপড় পরানোর পরে ওয়েনসডে দেখে এরা আসলে বিয়াঙ্কা এবং তার বন্ধুরা। এরা আবারও গোপনে নাইটশেড সোসাইটিটা চালাচ্ছে আর শুধুমাত্র নাইটশেডসদেরই এই সিক্রেট লাইব্রেরিতে আসার অনুমতি আছে। তবে ওয়েনসডে যেহেতু ধাঁধা সলভ করে এখানে চলে এসেছে তাই তারা ওয়েনসডেকে তাদের সোসাইটিতে যোগ দিতে বলে। তবে ওয়েনসডে তাদের প্রপোজাল রিজেক্ট করে বেরিয়ে যায়। রুমে ফিরে ওয়েনসডে বইয়ের ছেঁড়া পৃষ্ঠাটা লাগাতেই দেখে তার মতো দেখতে মেয়েটার সামনে আরেকজন মানুষেরও ছবি রয়েছে। ওয়েনসডে বুঝে উঠতে পারে না এই ছবির কি রহস্য। পরের দিন প্রিন্সিপাল নেভারমোরে সব স্টুডেন্টদের এক জায়গায় করে জানায় এবারের আউটরিচ ডেতে টাউন স্কোয়ারে নতুন ভাস্কর্য প্রতিষ্ঠা করা হবে। সেখানে নর্মিদের সাথে নেভারমোরের স্টুডেন্টরাও থাকবে। তাছাড়া এখন সব স্টুডেন্টদের ভলেন্টিয়ার কাজের জন্য শহরে পাঠানো হবে। এরা শহরে গিয়ে বিভিন্ন ধরনের মানুষকে কাজে হেল্প করবে যাতে তাদের প্রতি নর্মাল মানুষদের সেন্টিমেন্ট তৈরি হয়।
এবং তারাও স্বাভাবিক মানুষদের পরিবেশে মানিয়ে নেওয়া শিখতে পারে। একটু পরে প্রিন্সিপাল ওয়েনসডের কাছে এসে বলে ভাস্কর্যর প্রতিষ্ঠার সময়ে ওয়েনসডেকে সেখানে ভায়োলিন বাজাতে হবে। তো এরপরে সবাইকে জেরিকো শহরে নিয়ে গিয়ে নামিয়ে দেওয়া হয়। তাদের একটা করে কার্ড দেওয়া হয়েছিল যাতে লেখা ছিল কাকে কোন জায়গায় গিয়ে ভলেন্টারি করতে হবে। রাস্তায় হাঁটার সময়ে জ্যাভিয়ারের সাথে দেখা হলে ওয়েনসডে তাকে বইটা বের করে সেই পৃষ্ঠাটা দেখায় যেটা রোয়ান ছিঁড়ে ফেলেছিল। সেই পৃষ্ঠার পাশের পৃষ্ঠায় থাকা লোকটার ফটো জ্যাভিয়ার চিনতে পারে এবং বলে এটা তো জোসেফ ক্র্যাক্সটন, সে এই জেরিকো শহরের ফাউন্ডিং ফাদার। সেই 400 বছর আগেই এই শহরটা তৈরি করেছিল। ক্র্যাক্সটনের স্মরণেই আজকে তার ভাস্কর্য প্রতিষ্ঠা করা হবে। কিন্তু এই বইতে ক্র্যাক্সটনের সাথে ওয়েনসডের ছবি কেন, এটা জ্যাভিয়ার বুঝতে পারছিল না। ওয়েনসডে এর রহস্য খুঁজতে পিলগ্রিম ওয়ার্ল্ডে যেতে চায়, কিন্তু তার দায়িত্ব পড়েছিল জেরিকোর একটা অ্যান্টিক শপে। তবে এনিডের পিলগ্রিম ওয়ার্ল্ডে দায়িত্ব পড়েছিল, তাই ওয়েনসডে এনিডের সাথে নিজের জায়গা বদলে নিয়ে পিলগ্রিম ওয়ার্ল্ডে চলে যায়। সেখানে যাবার পরে মিস্টার্স আর্লিন তাদের ক্র্যাক্সটনের জাদুঘরের সামনে নিয়ে যায়। আর্লিন জানায় 1625 সালে জোসেফ ক্র্যাক্সটন এই শহরটার গোড়াপত্তন করেছিল। সেখানে একটা মিটিং রুম ছিল। আর্লিন জানায় এই মিটিং রুমেই ক্র্যাক্সটনের বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র রয়েছে। এটা শুনে ওয়েনসডে সেখানে যেতে চায়, কিন্তু আর্লিন বলে ওটার এখনও কনস্ট্রাকশন চলছে, তাই কারো ওখানে যাবার পারমিশন নেই। তবুও ওয়েনসডে সুযোগ বুঝে মিটিং রুমের ভেতরে চলে যায়। সেখানে শুধুমাত্র ক্র্যাক্সটনের একটা মূর্তি ছিল, এছাড়া আর তেমন কিছুই ছিল না। তবে সে দেয়ালে একটা ফটো দেখতে পায়। সেই ফটোতে ক্র্যাক্সটন এবং আরও কয়েকজন মানুষের পেছনে তার মতো চেহারার ওই মেয়েটারও ছবি ছিল। ফটোর মেয়েটার হাতে একটা বই ধরা ছিল। ওয়েনসডে খেয়াল করে ক্র্যাক্সটনের মূর্তির সামনে সেম বইটা রাখা আছে। সে বইটা হাতে তুলে নেয়। বইটার নাম বুক অফ শ্যাডোস। কিন্তু ওয়েনসডে বইটা খুলে দেখে সবগুলো পৃষ্ঠা খালি, অর্থাৎ এখানে নকল বইটা রেখে আসল বইটা অন্য কোথাও সরিয়ে রাখা হয়েছে। এই সময় সেখানে আর্লিন চলে আসে। ওয়েনসডে তাকে আসল বইটার ব্যাপারে জিজ্ঞেস করলে আর্লিন জানায় আসল বইটা গত মাসে চুরি হয়ে গেছে। তো ওয়েনসডে হতাশ হয়ে বেরিয়ে আসে। এরপরে সে টাইলারের ক্যাফেতে যায়। সেখানে আজ জ্যাভিয়ার ভলেন্টিয়ারিং করছিল। তবে ওয়েনসডে আজ জ্যাভিয়ারকে ইগনোর করে টাইলারকে জেরিকো শহরের ম্যাপ দেখিয়ে জিজ্ঞেস করে 1600 সালের পরে যে মিটিং রুম বা উপাসনালয়টা বানানো হয়েছিল সেটা কোথায়। টাইলার জানায় এই উপাসনালয়টা কোবহাম জঙ্গলে আছে, তবে সেটা প্রায় ধ্বংস হয়ে গেছে। এখন গেলে হয়তো অবশিষ্টাংশ পাওয়া যেতে পারে। তো ওয়েনসডে এবার সোজা জঙ্গলে চলে যায় এবং উপাসনালয়টা খুঁজে বের করে। এখানে আসলে কিছুই নেই, জাস্ট কোনো রকমের দেয়ালটা দাঁড়িয়ে আছে। তবে জায়গাটাতে একজন বৃদ্ধ ভবঘুরে আস্তানা গেড়ে রেখেছিল। থিং বৃদ্ধকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। জায়গাটা ধ্বংস হয়ে যাওয়ায় ওয়েনসডে সেখানে কিছুই খুঁজে পাচ্ছিল না। থিং তাকে সাইন ল্যাঙ্গুয়েজে বোঝায় সে বিভিন্ন জিনিসে টাচ করে দেখুক তার ভিশন আসে কিনা। থিং এর পরামর্শ মতো ওয়েনসডে বিভিন্ন জিনিসে টাচ করতে থাকে। সে দরজায় টাচ করতেই হঠাৎ তার ভিশন ক্রিয়েট হয় এবং সে তার মতো চেহারার মেয়েটাকে দেখতে পায়। এই ঘটনাটা 400 বছর আগের। এই মেয়েটির নাম ছিল গুডি অ্যাডামস। সেদিন মেয়েটাকে ঘিরে জোসেফ ক্র্যাক্সটন এবং তার লোকেরা হাঙ্গামা করছিল। তারা গুডিকে ডাইনি পশু ইত্যাদি বলে অপবাদ দিচ্ছিল। তবে গুডি প্রতিবাদ করে বলে তারা এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করছিল, কিন্তু জোসেফ ক্র্যাক্সটন এখানে এসে তাদের জায়গা দখল করে নিয়েছে। এখন তাদেরকে মেরে ক্র্যাক্সটন পুরো এলাকাটার দখল নিতে চাইছে। গুডির প্রতিবাদ করায় জোসেফ ক্র্যাক্সটন তাকে উপাসনালয়ের ভেতরে ছুঁড়ে ফেলে দেয়। ভেতরে গুডি সহ আরো অনেক আউটকাস্ট ছিল। সবাইকে ভেতরে রেখে ক্র্যাক্সটন উপাসনালয়ে আগুন লাগানোর নির্দেশ দেয়। ক্র্যাক্সটন সবাইকে শেকল দিয়ে বেঁধে রেখেছিল, তাই গুডির মা সহ সবাই পুড়ে মারা যায়। তবে তারা যেহেতু গুডিকে শেকলে বাঁধেনি, এই জন্য গুডি অন্য একটা পথ দিয়ে সেদিন পালিয়ে গিয়েছিল। ভিশনের লাস্টে ওয়েনসডে এটাও দেখে জোসেফ ক্র্যাক্সটন তাকে ধরতে আসছে। এরপরই ওয়েনসডে বাস্তবে ফিরে আসে এবং থিংকে বলে গুডি হয়তো তার 400 বছর আগের কোনো পূর্বপুরুষদের বংশধর। এ সময় সে বাইরে কারো আওয়াজ পায়। বেড়ার ফাঁক দিয়ে সে ওই নৃশংস মনস্টারটাকে দেখতে পায়। তবে মনস্টারটা তার কোনো ক্ষতি না করে সেখান থেকে চলে যায়। ওয়েনসডেও দ্রুত থিংকে নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছিল। তখন সে একটা জিনিস খেয়াল করে, বৃষ্টিতে যেহেতু মাটি কাদা হয়েছিল তাই কাদাতে মনস্টারের পায়ের ছাপ পড়েছিল। কিন্তু কিছু দূর গিয়ে মনস্টারের পায়ের ছাপের জায়গায় মানুষের পায়ের ছাপ দেখা যায়।
এতে ওয়েনসডে ধারণা করে এই মনস্টারটা কোনো মানুষ। মাঝে মধ্যে সে মনস্টারের রূপ ধারণ করে। এই সময় আচমকা সেখানে জ্যাভিয়ার চলে আসে। ওয়েনসডে জিজ্ঞেস করে সে এখানে কেন। জ্যাভিয়ার বলে সে ক্যাফেতে ওয়েনসডেকে এখানে আসার ব্যাপারে বলতে শুনেছিল, তাই ওয়েনসডে কোনো বিপদে পড়ল কিনা সেই খোঁজ নিতে এখানে এসেছে। ওয়েনসডে জ্যাভিয়ারকে মনস্টারের পায়ের ছাপ দেখাতেই যাচ্ছিল, কিন্তু ততক্ষণে বৃষ্টিতে ছাপগুলো মিলিয়ে গিয়েছিল। যাই হোক, জঙ্গল থেকে ফিরে এসে ওয়েনসডে টাউন স্কোয়ারে যায়। সেখানে জোসেফ ক্র্যাক্সটনের ভাস্কর্যের উদ্বোধন করা হবে। প্রিন্সিপালের নির্দেশ মতো ওয়েনসডে সেখানে গিয়ে ভায়োলিন বাজাতে বসে যায়। মেয়র তার বক্তৃতা দেওয়ার পরে ভাস্কর্যটা উদ্বোধন করে। এ সময় ওয়েনসডে থিংকে ইশারা করে, আর থিং দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। আগুনে জোসেফ ক্র্যাক্সটনের ভাস্কর্যটা পুড়ে নষ্ট হয়ে যায়। আতঙ্কে সবাই পালিয়ে গেলেও ওয়েনসডে কিন্তু তখনও এক নাগারে ভায়োলিন বাজিয়ে যাচ্ছিল। ক্র্যাক্সটনের ভাস্কর্য পোড়াতে পেরে সে বেশ মানসিক তৃপ্তি পাচ্ছিল। যদিও প্রিন্সিপাল বুঝতে পারে এটা ওয়েনসডেরই কাজ। এই ঘটনায় প্রিন্সিপালের ওপরে অনেক প্রেশার আসছিল। এই জন্য প্রিন্সিপাল ওয়েনসডেকে অফিসে ডেকে বকাঝকা শুরু করে। তবে ওয়েনসডে ঠান্ডা মাথায় অস্বীকার করে বলে সে কিছুই করেনি, এমনকি সে তার মৃত বিচ্ছুর কসমও কাটে। অবশ্য এক অর্থে ওয়েনসডে সত্যিই বলছিল, কারণ সেখানে তেল ঢালা থেকে শুরু করে আগুন লাগানো সব তো থিং করেছে। ওয়েনসডে কোনো কিছুতে হাতই লাগায়নি। তো প্রিন্সিপাল ওয়েনসডেকে সন্দেহ করলেও যেহেতু তার কাছে কোনো প্রমাণ ছিল না, তাই সে ওয়েনসডের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে না। যাই হোক, এদিকে সেই ভবঘুরে লোকটা যাকে থিং ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছিল, সে একটা ক্যামেরা নাড়াচাড়া করছিল। আজ অ্যানির যে অ্যান্টিক শপে ভলেন্টারি করতে গিয়েছিল, লোকটা সে দোকান থেকেই এই ক্যামেরাটা চুরি করে এনেছে। তো সে ক্যামেরাটা নাড়াচাড়া করছিল। এই সময় মনস্টারটা লোকটার ওপরে আক্রমণ করে। অবশ্য এই সময় ক্যামেরার শাটারে ক্লিক করায় মনস্টারের বেশ কিছু ফটো উঠে যায়। পরে শেরিফ ইনভেস্টিগেশনে গিয়ে ক্যামেরাটা উদ্ধার করে এনে ফটোগুলো ওয়াশ করে প্রথমবারের মতো মনস্টারটার চেহারা দেখতে পায়। ওয়েনসডেও জঙ্গলে আরেকটা লাশ পাওয়ার ব্যাপারে জেনে গিয়েছিল, তাই সে লাশটাকে পর্যবেক্ষণ করার জন্য থিংকে নিয়ে লুকিয়ে ফরেন্সিক রুমে চলে যায়। থিং প্রথমে সিসি ক্যামেরায় চুইংগাম লাগিয়ে দেয়। এরপরে ওয়েনসডে ভেতরে ঢোকে। সে থিংকে এখন পর্যন্ত ঘটা সব খুনের ডিটেলস কালেক্ট করতে বলে, আর নিজে বৃদ্ধ লাশটা ফ্রিজার থেকে বের করে সেটার পর্যবেক্ষণ শুরু করে। লাশের পুরো শরীরেই জখম ছিল। বুক আর পেটের অবস্থা দেখে মনে হচ্ছিল তার ভেতরের অর্গান প্রায় বেরিয়ে আসছে। ওয়েনসডে খেয়াল করে লাশের একটা পায়ের গোড়ালি পর্যন্ত অংশ মিসিং। এ সময় থিং সিগন্যাল দেয় কেউ আসছে। এই জন্য ওয়েনসডে একটা ফ্রিজারের ভেতরে লুকিয়ে পড়ে। এ সময় ফরেন্সিক ডাক্তার এবং শেরিফ সেখানে ঢোকে। ডাক্তার শেরিফকে বলে খুনি লাশের বাম পায়ের দুটো আঙ্গুল কেটে নিয়ে গেছে, এই জন্য সে পাটা কেটে আলাদাভাবে প্রিজার্ভ করে রেখেছে। শেরিফ নির্দেশ দেয় মিডিয়া যেন এই ব্যাপারে জানতে না পারে। এরপর সে চলে যায়। ডাক্তার এ সময় খেয়াল করে একটা ফ্রিজার খোলা আছে। এই ফ্রিজারেই ওয়েনসডে লুকিয়েছিল। ডাক্তার ফ্রিজারটা টেনে বের করতেই ওয়েনসডে লাশের ভান ধরে, তাই ডাক্তার সন্দেহ না করে ফ্রিজটা বন্ধ করে চলে যায়। এরপরে থিং ফ্রিজার খুলে ওয়েনসডেকে মুক্ত করে এবং তারা এভিডেন্স নিয়ে চলে আসে। রুমে ফিরে ওয়েনসডে ক্লিপবোর্ডে সমস্ত এভিডেন্স সাজিয়ে রেখে সেগুলো অ্যানালাইসিস করছিল। এনিড এসব দেখে বেশ বিরক্ত হয়। সে এসব কাটাছেঁড়া দৃশ্য সহ্য করতে পারত না। ওয়েনসডে ভিকটিমদের ফটোগুলো এনিডের হাতে দিয়ে বলে প্রতিবার খুনের পরে খুনি লাশের একটা করে অর্গান কেটে নিয়ে যায়। প্রথম লাশের শরীরে কিডনি মিসিং ছিল, দ্বিতীয় লাশের আঙ্গুল, তৃতীয় লাশের গল ব্ল্যাডার, আর চতুর্থ অর্থাৎ বৃদ্ধের লাশের পায়ের আঙ্গুল মিসিং ছিল। ফটোগুলো হাতে নিতে এনিড আতঙ্কে সেন্সলেস হয়ে যায়। পরের দিন ওয়েনসডে ক্লাসে গিয়ে খেয়াল করে জ্যাভিয়ারের কাঁধে নখের বড় বড় আঁচড়ের দাগ। এটা দেখে তার জ্যাভিয়ারের ওপরে সন্দেহ হয়। এই জন্য স্কুল শেষে সে লুকিয়ে জ্যাভিয়ারের আর্ট স্টুডিওতে যায়। জ্যাভিয়ারের আর্ট স্টুডিওতে মনস্টারের অনেকগুলো স্কেচ আঁকা ছিল। এগুলো দেখে তার জ্যাভিয়ারের ওপরে সন্দেহ আরও গাঢ় হয়। এভিডেন্স কালেক্ট করে ওয়েনসডে বেরিয়ে আসছিল, তখন সে জ্যাভিয়ারের সামনে পড়ে যায়। জ্যাভিয়ার তাকে এখানে আসার কারণ জিজ্ঞেস করলে সে পরিস্থিতি সামাল দিতে বলে কয়েকদিন পরে স্কুলে ডান্স প্রোগ্রাম আছে, তুমি কি প্রোগ্রামে আমার ডান্স পার্টনার হবে? জ্যাভিয়ার ওয়েনসডেকে যেহেতু পছন্দ করত, তাই সে সাথে সাথে রাজিও হয়ে যায়। ওয়েনসডেও পরিস্থিতি সামাল দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে ওয়েনসডে শেরিফের কাছে যায় এবং জ্যাভিয়ারের আঁকা একটা স্কেচ দেখায়। শেরিফ বলে সে ওয়েনসডের কথার উপরে ভিত্তি করে কোনো স্টেপ নেবে না। ওয়েনসডে যদি কোনো শক্তপোক্ত প্রমাণ এনে দিতে পারে তবেই শেরিফ ব্যাপারটা নিয়ে মাথা ঘামাবে। তো বিরক্ত হয়ে ওয়েনসডে বেরিয়ে যায় এবং বাইরে তার টাইলারের সাথে দেখা হয়। টাইলার ওয়েনসডেকে ডান্স প্রোগ্রামে তার পার্টনার হবার অফার করলে ওয়েনসডে জানায় সে অলরেডি জ্যাভিয়ারকে ডান্স পার্টনার হিসেবে চুজ করে ফেলেছে। এটা শুনে টাইলার খুবই আপসেট হয় এবং আপসেট হবার কারণটা ওয়েনসডেকে বুঝিয়ে দিয়ে চলে যায়।
ওয়েনসডে ভিকটিম এবং মনস্টারের ছবিগুলো হোস্টেল রুমে রাখতে পারছিল না, কারণ এনিটেরেতে সমস্যা হচ্ছিল। তাই সে ছবিগুলো ইউজিনের রুমে নিয়ে রাখে। ছবিগুলোর ভেতরে জ্যাভিয়ারের আঁকা একটা গুহার স্কেচ ছিল। ইউজিন গুহাটা চিনতে পারে এবং ওয়েনসডেকে সেখানে নিয়ে যায়। তারা গুহার ভেতরে ঢুকে বুঝতে পারে এটা হয়তো মনস্টারের বাসা। সেখানে অনেকগুলো হাড়গোড় পড়েছিল, এছাড়া দেয়ালে একটা শেকলও ছিল। মনে হচ্ছিল এই শেকল দিয়ে ভিকটিমদের বেঁধে রাখা হয়। সৌভাগ্যক্রমে ওয়েনসডে সেখানে মনস্টারের একটা নখও পেয়ে যায়। সে নখের ডিএনএ জ্যাভিয়ারের সাথে ম্যাচ করে কিনা দেখতে চাইছিল, কিন্তু এর জন্য জ্যাভিয়ারের কোনো একটা জিনিস প্রয়োজন। তাই সে আবারও লুকিয়ে জ্যাভিয়ারের আর্ট স্টুডিওতে যায় এবং রক্তের দাগ লেগে থাকা একটা কাপড় ব্যাগে ঢুকিয়ে নেয়। কিন্তু এ সময় সেখানে জ্যাভিয়ার চলে আসে। এবার আর ওয়েনসডে কোনো রাগঢাক না রেখে জ্যাভিয়ারকে বলে তার সন্দেহ জ্যাভিয়ারই ওই মনস্টার। তা না হলে সে এতটা পারফেক্টলি মনস্টারটার চেহারা আঁকলো কিভাবে? জ্যাভিয়ার জানায় লাস্ট কিছুদিন ধরে মনস্টারটা তার স্বপ্নে আসছে। সেই স্বপ্নের ডিটেলস থেকেই সে মনস্টারটার স্কেচ এঁকেছে, আর ঘাড়ের দাগটা তার অবচেতন মনে হয়ে গেছে। তখন ওয়েনসডে গুহার স্কেচটা দেখিয়ে জিজ্ঞেস করে মনস্টারটা কি তোমাকে নিজের বাসার অ্যাড্রেসও দিয়ে রেখেছে? গুহার স্কেচটা ওয়েনসডের হাতে দেখে জ্যাভিয়ার বুঝে যায় গতদিন ওয়েনসডে এটা নিতেই এসেছিল। ধরা পড়ে যাওয়ার ভয়ে ওয়েনসডে মিথ্যা করে ডান্স প্রোগ্রামে যাবার জন্য অফার করেছিল। ওয়েনসডে মিথ্যা ছলনা করেছে, এই জন্য জ্যাভিয়ার খেপে যায় এবং ওয়েনসডেকে বের হয়ে যেতে বলে। ওয়েনসডে বেরিয়ে সোজা শেরিফের কাছে যায় এবং নখ আর কাপড়টা দিয়ে ডিএনএ টেস্ট করতে বলে। এদিকে থিং একটা ট্রিক্স খাটায়। সে টাইলার আর ওয়েনসডেকে মিলিয়ে দেবার জন্য টাইলারের কাছে ওয়েনসডের নামে একটা মেসেজ দিয়ে আসে। মেসেজ দেখে টাইলার ভাবে ওয়েনসডে তার সাথে ডান্স প্রোগ্রামে যেতে চায়। এই জন্য টাইলার রেডি হয়ে ওয়েনসডের রুমের সামনে চলে যায়। টাইলারকে দেখে ওয়েনসডে বুঝতে পারে থিং এই বদমাইশিটা করেছে, কিন্তু টাইলার যেহেতু চলে এসেছে তাই ওয়েনসডে রেডি হতে শুরু করে। থিং ওয়েনসডের জন্য একটা সুন্দর ড্রেসও এনেছিল। ওয়েনসডে সেই ড্রেসটা পরে টাইলারের সাথে প্রোগ্রামে যায়। ওয়েনসডেকে প্রোগ্রামে যেতে দেখে ইউজিন অবাক হয়, কারণ তাদের আজ গুহায় মনস্টারটাকে খুঁজতে যাবার কথা ছিল। ওয়েনসডে জানায় তারা আগামীকাল মনস্টারটা খুঁজতে যাবে। তবে ইউজিন ওয়েনসডের কথা না শুনে একা একাই জঙ্গলে চলে যায়। ওয়েনসডেকে টাইলারের সাথে দেখে জ্যাভিয়ার খুবই আপসেট হয়। তার মনটা বাপ্পারাজের মতো জ্বলে পড়ে যাচ্ছিল। একটু পরে ওয়েনসডে সবার সাথে ডান্স শুরু করে। তার উদ্ভট তেরাবেড়া ডান্স দেখে কেউ কেউ অবাক হচ্ছিল, কেউ কেউ হাসছিল, কেউ বা মজা পাচ্ছিল। নেভারমোরে সবাই যখন নেচে গিয়ে আনন্দ করছিল, তখন পিলগ্রিম ওয়ার্ল্ডের বদমাশগুলো তাদের আনন্দ নষ্ট করার জন্য একটা ট্রিক্স খাটায়। তারা আগুন নেভানোর পানির লাইনে রং মিশিয়ে দেয়। এরপরে সিলিংয়ের টেপটা খুলে দিতেই সবার উপরে রং মেশানো পানি পড়তে শুরু করে। সবাই রক্ত ভেবে ভয়ে আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেয়। ওয়েনসডে অবশ্য বুঝতে পারে এটা রক্ত না, বরং রং। ছোটাছুটির মাঝে ওয়েনসডে একজনের সাথে ধাক্কা খায় এবং তার ভীষণ ক্রিয়েট হয়। সে দেখতে পায় ইউজিন বিপদে আছে। এই জন্য ওয়েনসডে ছুটে জঙ্গলের দিকে চলে যায় এবং ইউজিনকে খুঁজতে শুরু করে। ইউজিন এ সময় গুহাটার উপরে নজর রাখছিল। হঠাৎ কেউ এসে গুহাটা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এটা দেখে ইউজিন ভয়ে পালাতে শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত সে মনস্টারটার শিকারে পরিণত হয়। ওয়েনসডে যতক্ষণে ইউজিনকে খুঁজে পায়, মনস্টারটা তাকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল। এ সময় ওয়েনসডেকে ফলো করে সেখানে ম্যাডাম থর্নহিলও চলে আসে এবং ইউজিনের অবস্থা দেখে আটকে ওঠে। অবশ্য সৌভাগ্যবশত ইউজিন তখনও বেঁচে ছিল, তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে সে প্রাণে বেঁচে গেলেও কোমায় চলে যায়। এদিকে কয়েকদিন পর স্কুলে প্যারেন্টস ডে ছিল। প্যারেন্টস মিটিংয়ে ওয়েনসডের বাবা মাও এসেছিল। 32 বছর আগে স্কুলে থাকাকালীন সময়ে ওয়েনসডের বাবা গোমেজকে খুনের দায়ে গ্রেপ্তার করা হয়েছিল। গোমেজের একজনের সাথে ফাইট হচ্ছিল। সেই লোকটা উপর থেকে নিচে পড়ে মারা যায়। লোকটার পেটে জখম ছিল আর গোমেজের হাতে এ সময় তলোয়ার ছিল। এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল প্রিন্সিপাল লরিসা। সেই সাক্ষী দিয়েছিল। অবশ্য পরে পর্যাপ্ত এভিডেন্স না থাকায় গোমেজকে ছেড়ে দেওয়া হয়। তবে ওয়েনসডে জানতে চায় তার বাবা আসলে খুনটা করেছিল কিনা। টাইলারের কাছ থেকে সে ওই কেসের কিছু পেপারসও পেয়েছে। তো প্যারেন্টস মিটিং শেষ করে ওয়েনসডের বাবা মা প্রিন্সিপালের রুমে বসে গল্প করছিল। এরা তিনজনই এই স্কুলের একই ব্যাচে ছিল। সেই সময়ের ইয়ারবুকটা পেয়ে ওয়েনসডের মা মর্তিসিয়া খুব এক্সাইটেড হয়ে যায়, কিন্তু ইয়ারবুকে তার ফটোটা ছিল না। আসলে মর্তিসিয়ার ফটোটা রাগ করে প্রিন্সিপালে ছিঁড়ে আগুনে পুড়িয়ে দিয়েছিল। আসলে সেই সময় প্রিন্সিপাল লরিসাও গোমেজকে পছন্দ করত, কিন্তু গোমেজ মর্তিসিয়ার জন্য লরিসার ভালোবাসা রিজেক্ট করে দিয়েছিল। লরিসা সেই ক্ষত এখনো মনের মধ্যে পুষে রেখেছে, যদিও উপরে উপরে সে স্বাভাবিক আচরণই করে।
যাই হোক, ওয়েডনেসডের মাইন্ড থেরাপি কেমন চলছে সেটা দেখার জন্য তার বাবা মা এবং ভাইও পরের দিন ওয়েডনেসডের সাথে ডাক্তার কিনবর্ডসের চেম্বারে যায়। কিনবর্ডস তাদের চারজনেরই সাইকোলজিক্যাল টেস্ট নিচ্ছিল। এই সময় আচমকা ওয়েডনেসডে উঠে দাঁড়িয়ে বাবার কেসের ফাইলটা দেখিয়ে জিজ্ঞেস করে গ্যারেট গেটস কে, তাকে খুনের অভিযোগে বাবাকে কেন গ্রেপ্তার করা হয়েছিল। এই কেস নিয়ে ঘাটাঘাটি করায় মর্তিসিয়া খুব রেগে যায়। ডাক্তার চেম্বার থেকে বেরিয়ে যাবার পরেও মা মেয়ের তর্ক থামে না। ওয়েডনেসডে বলে সে এর সত্যতা খুঁজে বের করবেই। এদিকে ফরেন্সিক ডাক্তার রহস্যজনকভাবে আত্মহত্যা করে। ফরেন্সিক রুমেই তার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। পিস্তলটাও তার নামই রেজিস্টার করা ছিল। লাশের পাশে তার সুইসাইড নোটও ছিল। নোটে লেখা ছিল সে গ্যারেট গেটসের মৃত্যুর পরে ময়নাতদন্তের ভুল রিপোর্ট দিয়েছিল। সেই অনুশোচনাতেই সে আত্মহত্যা করেছে। শেরিফ গত 30 বছর ধরেই গোমেজকে গ্রেপ্তার করার জন্য সুযোগ খুঁজছিল। এই সুইসাইড নোটের মাধ্যমে প্রমাণ হয়ে যায় গোমেজ সেবার ডাক্তারকে দিয়ে ভুয়া রিপোর্ট বানিয়েছিল। এই জন্য সে ছাড়া পেয়ে গিয়েছিল। তো আজ নতুন প্রমাণ পেয়ে শেরিফ সোজা স্কুলে গিয়ে সবার সামনে থেকে গোমেজকে গ্রেপ্তার করে নিয়ে যায়। গ্রেপ্তারের পরে ওয়েডনেসডে বাবার সাথে দেখা করতে যায় এবং তাকে সেদিনের ঘটনাটা বলতে বলে। গোমেজ জানায় গ্যারেট মর্তিসিয়াকে খুব পছন্দ করত, এই জন্য তাকে সবসময় জ্বালাতন করত। এই ব্যাপারে তারা গ্যারেটের বিরুদ্ধে কমপ্লেনও করেছিল, কিন্তু গ্যারেটের পরিবার খুব ধনী ছিল এবং তারা আউটকাস্টদের একদমই পছন্দ করত না। এই জন্য গ্যারেটের বিরুদ্ধে অভিযোগ করায় তার বাবা আরও ক্ষেপে যায়। এসব ঝামেলা সামলে গোমেজ আর মর্তিসিয়া একটু একান্তে সময় কাটাচ্ছিল। তখন সেখানে গ্যারেট গিয়ে ঝামেলা শুরু করে দেয়। ঝামেলার এক পর্যায়ে আত্মরক্ষার জন্য গোমেজ একটা তলোয়ার তুলে নেয়, আর এতে গ্যারেট জখম হয়ে ওপরতলা থেকে নিচে পড়ে যায়। ওয়েডনেসডে বাবার কথা বিশ্বাস করে ঠিকই, কিন্তু সে পুরোপুরি আশ্বস্ত হতে পারছিল না, কারণ তার বাবা ঘটনাটা বলার সময়ে বারবার গোঁফ নাড়ছিল, চোখের পলক ফেলছিল। এসব দেখে তার সন্দেহ হয় বাবা কিছু লুকাচ্ছে। তবে সে আর বাবাকে না ঘাটিয়ে শেরিফের অফিসে চলে যায়। ওয়েডনেসডে শেরিফকে বলে তার বাবা খুন করেনি। সে লজিক দেখায় ডাক্তার প্রায় 30 বছর আগের ঘটনার অপরাধবোধে এখন সুইসাইড করলো, আর এমন সময় সুইসাইড করেছে যখন তার বাবা এই শহরে এসেছে। তাই ওয়েডনেসডের মনে হয় কেউ তার বাবার শহরে আসার সুযোগ নিয়ে ডাক্তারকে খুন করেছে, যাতে তার বাবাকে ফাঁসানো যায়, আর এইভাবে যেন ওয়েডনেসডেকেও জঙ্গলের কেসের তদন্ত থেকে আটকানো যায়। ওয়েডনেসডের তর্কাতর্কি শেরিফের বিরক্ত লাগছিল, তাই সে বলে ফরেন্সিক রুমের সিসিটিভি ক্যামেরাটা কেউ কালো চুইংগাম দিয়ে ঢেকে দিয়েছে, না হলে জানা যেত ডাক্তারের সাথে কি ঘটেছে। এখন আমি কি এই চুইংগামে ডিএনএ টেস্ট করে দেখব কাজটা কে করেছে। এটা শুনে ওয়েডনেসডে একটু চুপসে যায়, কারণ সে আর থিং ফরেন্সিক রুমে আসার আগে থিংই ক্যামেরাতে চুইংগাম লাগিয়ে দিয়েছিল। তো ডিএনএর কথা উঠতেই ওয়েডনেসডে জিজ্ঞেস করে কিছুদিন আগে সে মনস্টারের নখ এবং একটা রক্তমাখা কাপড় ডিএনএ টেস্টের জন্য দিয়েছিল, সেটার রিপোর্টের কি হলো। শেরিফ রিপোর্টটা ওয়েডনেসডেকে ছুড়ে দিয়ে বলে এই দুটো ডিএনএ ম্যাচ করেনি। ওয়েডনেসডে ব্যাপারটা মানতে না পেরে বলে এখানে কোনো চক্রান্ত হচ্ছে। তখন শেরিফ বলে চক্রান্ত কিছুই না। প্রথমত মনস্টারটার ব্যাপারে ওয়েডনেসডে একটা মিথ্যা গল্প ফেঁদেছে, আর দ্বিতীয়ত ওয়েডনেসডের বাবার যে ব্যাপারটা, গ্যারেটের মৃত্যুর পরে তার মা সুইসাইড করে এবং তার বাবা অতিরিক্ত মদ খেয়ে আত্মহত্যা করে। গ্যারেটের একটা ছোট বোনও ছিল, সে বিদেশে যাবার সময়ে পানিতে ডুবে মারা যায়। গোমেজ শুধু গ্যারেটকেই খুন করেনি, বরং তার পুরো ফ্যামিলিটাকেই খুন করেছে। তাই ওয়েডনেসডে যেন বাবার ব্যাপারে এখানে সাফাই গাইতে না আসে। তো শেরিফের অফিস থেকে বের হয়ে ওয়েডনেসডে ছোট ভাই পাক্সলির কাছে যায়। পাক্সলি লেকের ধারে মন খারাপ করে বসেছিল। ওয়েডনেসডে ব্যাগে করে পাক্সলির মাছ ধরার প্রিয় টোপ নিয়ে আসে। আসলে পাক্সলির প্রিয় টোপ হলো গ্রেনেড। অন্যেরা বড়শি বা জাল দিয়ে মাছ ধরে, কিন্তু পাক্সলি গ্রেনেড মেরে মাছ ধরে। যাই হোক, ওয়েডনেসডে পাক্সলিকে সান্ত্বনা দিয়ে বোঝায় সে যেন মন খারাপ করে না থাকে। এরপরে ওয়েডনেসডে মায়ের সাথে দেখা করতে যায়। মর্তিসিয়া নাইটশেয়ার্সদের সিক্রেট লাইব্রেরিতে ছিল। ওয়েডনেসডেকেও সেখানে আসতে দেখে মর্তিসিয়া বুঝতে পারে ওয়েডনেসডেও নাইটশেয়ার্সদের ব্যাপারে জেনে গেছে। ওয়েডনেসডে মাকে জিজ্ঞেস করে বাবা গ্যারেটকে খুন করেনি তাই না। মর্তিসিয়া স্বীকার করে সেদিন গোমেজ আর গ্যারেট যখন মারামারি করছিল তখন মর্তিসিয়া একটা তলোয়ার তুলে নেয়। এই সময় গ্যারেট তার দিকে তেড়ে আসায় সে তলোয়ারটা ধরতেই সেটা গ্যারেটের পেটে ঢুকে যায়। এরপরে সে ব্যালেন্স হারিয়ে ওপর থেকে নিচে পড়ে মারা যায়। তখন মর্তিসিয়াকে বাঁচাতে গোমেজ তলোয়ারটা নিজের হাতে নিয়ে নেয় এবং গ্যারেটের হত্যার দায়ও নিজের ঘাড়ে নিয়ে নেয়। মর্তিসিয়া বলে মৃত্যুর আগে গ্যারেট পাগলের মতো আচরণ করছিল, তার মুখ দিয়ে লালা ঝরছিল, চেহারা নীল হয়ে গিয়েছিল, চোখগুলো কেমন ডায়ালেক্ট হচ্ছিল। এই উপসর্গগুলোর কথা শুনে ওয়েডনেসডের সন্দেহ হয়
এবং সে গ্যারেটের কবরটা খুঁড়ে দেখতে চায়। এই জন্য সে মাকে নিয়ে সমাধিস্থলে গিয়ে গ্যারেটের কবরটা খুঁড়তে শুরু করে। কবর খুঁড়ে ওয়েনসডে গ্যারেটের কঙ্কালটা দেখতে পায়, তবে মাংসগুলো পুরোপুরি গলে না গিয়ে হাড়ের সাথে শক্তভাবে শুকিয়ে আটকে ছিল। এই সময় সেখানে পুলিশ চলে আসে এবং তাদের দুজনকে দেখে ফেলে। এরপরে পুলিশ কবর খোঁড়ার অপরাধে তাদের গ্রেপ্তার করে নিয়ে যায় এবং গোমেজের পাশের সেলে রাখে। ওয়েনসডে রুমালের ভেতর থেকে একটা আঙ্গুল বের করে বাবা মাকে দেখিয়ে বলে, এটা গ্যারেটের আঙ্গুল। এখানে চামড়া হাড়ের সাথে চিমটি হয়ে লেগে আছে, এছাড়া এটা নীল হয়ে আছে, যার অর্থ গ্যারেট সেদিন তলোয়ারের আঘাতে মারা যায়নি, বরং সে বিষের প্রভাবে মারা গেছে। এ সময় আঙ্গুলটাতে টাচ হওয়ায় ওয়েনসডের ভিশন ক্রিয়েট হয় এবং সেদিনের ঘটনাটা দেখতে পায়। বাবা মা জানতো না ওয়েনসডে ভিশন দেখতে শুরু করেছে। তো ভিশন দেখার পরে ওয়েনসডে জানায় অ্যাকচুয়ালি সেদিন গ্যারেটের বাবা তাকে একটা বিশেষ শিশি দিয়ে বলেছিল এটা যেন সে সব আউটকাস্টের খাবারে মিশিয়ে দিয়ে তাদের মেরে ফেলে। গ্যারেট মূলত সবাইকে হত্যার উদ্দেশ্যে স্কুলে গিয়েছিল, কিন্তু স্কুলে ঢুকেই সে গোমেজ আর মর্তিসিয়াকে একসাথে দেখে রেগে যায়। তখন হাতাহাতির এক পর্যায়ে গ্যারেটের পকেটে থাকা বিষের শিশিটা ভেঙে যায় এবং বিষ শরীরে মিশে সে মারা যায়। তো পরের দিন ওয়েনসডে আর মর্তিসিয়া ছাড়া পেয়ে সোজা মেয়রের কাছে চলে যায়, কারণ ওই সময় মেয়রই এই শহরের শেরিফের দায়িত্ব পালন করছিল। তারা মেয়রকে আঙ্গুলটা দেখিয়ে বলে সে ওই সময় জানতো গ্যারেট বিষক্রিয়া মারা গেছে আর এই বিষের সাপ্লাই গ্যারেটের বাবাই দিয়েছিল। তবুও মেয়র ঘটনাটা ধামাচাপা দিয়েছিল এবং ডাক্তারকে দিয়ে ভুল রিপোর্ট বানিয়েছিল, যার পুরস্কার হিসেবে 1 বছর পরে তাকে শেরিফ থেকে মেয়র বানিয়ে দেওয়া হয়। মেয়র বুঝতে পারে এরা যেহেতু তার সত্যিটা জেনে গেছে, তাই সে নেগোশিয়েট করতে রাজি হয়। তারা মেয়রের সত্যিটা কাউকে জানাবে না, বিনিময়ে মেয়র গোমেজের বিরুদ্ধে থাকা অভিযোগ তুলে নেবার ব্যবস্থা করবে। তো মেয়রের সাথে নেগোসিয়েশন করে বের হবার পরে মর্তিসিয়া ওয়েনসডেকে জিজ্ঞেস করে সে কবে থেকে ভিশন দেখছে। ওয়েনসডে জানায় নেভারমোরে আসার আগে থেকেই সে ভিশন দেখা শুরু করেছে, তবে সে জানে না এগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। মর্তিসিয়া বলে তারা নিজেদের বৈশিষ্ট্য অনুযায়ী ভিশন দেখে, যেমন সে নিজে ভালো ভালো ভিশন দেখে কারণ সে একজন ডাফ, কিন্তু ওয়েনসডে খারাপ ভিশন দেখে কারণ সে একজন র্যাভেন। তবে ওয়েনসডের ভিশনগুলো আরও বেশি শক্তিশালী, এগুলোকে নিয়ন্ত্রণ করা শিখতে হয়। যদি তাদের ট্রেনিং দেবার কেউ না থাকে, সেক্ষেত্রে অনেক সময় পূর্বপুরুষেরা পরজগৎ থেকে এসে তাদের ভিশন দেখার ট্রেনিং দেয়, যেমন ওয়েনসডের কাছে বেশ কয়েকবার গুডি এসেছিল। মর্তিসিয়া ওয়েনসডেকে বলে গুডি খুবই পাওয়ারফুল একজন ডাইনি ছিল, কিন্তু প্রতিশোধ পরায়ণ হয়ে যাওয়ায় সে ধ্বংস হয়ে গিয়েছিল, তাই সে ওয়েনসডেকে এই ব্যাপারে সতর্ক করে দেয়। যাই হোক, একটু পরে গোমেজকে ছেড়ে দেওয়া হয়। ফ্যামিলির সবাই ওয়েনসডের কাছে বিদায় নিয়ে বাড়ি চলে যায়। যাবার আগে মর্তিসিয়া তাদের সময়ের ইয়ারবুকটা ওয়েনসডেকে দিয়ে যায়। ইয়ারবুকটা খুলেই ওয়েনসডে চমকে ওঠে। প্রিন্সিপাল ইয়াং বয়সে জুডি গার্ল্যান্ডের চরিত্রে অভিনয় করেছিল, আর অভিনয়ের জন্য প্রিন্সিপাল হুবহু জুডি গার্ল্যান্ডের রূপ ধারণ করেছিল। অর্থাৎ এর থেকে ওয়েনসডে বুঝতে পারে প্রিন্সিপাল লরিসার স্পেশাল পাওয়ার হলো সে যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারে। তার মানে সেদিন প্রিন্সিপালই রোয়ানের রূপ ধারণ করে তাদের সামনে এসেছিল, আর সেই রোয়ানের লাশটা জঙ্গল থেকে গায়েব করেছিল। ওয়েনসডে সোজা প্রিন্সিপালের কাছে গিয়ে এই ব্যাপারে অভিযোগ তোলে। প্রিন্সিপাল ওয়েনসডের অভিযোগ স্বীকার করে নেয় এবং বলে স্কুলের ভালোর কথা ভেবেই সে এটা করেছে। তারা তর্কাতর্কি করছিল। এ সময় বাইরে আওয়াজ পেয়ে তারা বারান্দায় এসে দেখে কেউ স্কুল ক্যাম্পাসে একটা মেসেজ দিয়ে গেছে। সেখানে আগুন দিয়ে লেখা ছিল ফায়ার উইল রেইন। এটা দেখে তারা বুঝতে পারে নতুন কোনো বিপদ আসতে চলেছে। তো এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য ওয়েনসডে প্ল্যান চেট করতে বসে। সে মায়ের দেওয়া চেইনটার সাহায্যে গুডির আত্মাকে আহ্বানের চেষ্টা করছিল, কিন্তু তার আহ্বান হয়তো গুডির কাছে পৌঁছায়নি, তাই কোনো প্রতিউত্তর আসে না। এ সময় সেখানে এনিড এসে এসব উদ্ভট কাণ্ড দেখে অবাক হয়ে যায়। একই সময় কেউ একজন দরজার নিচ দিয়ে একটা মেসেজ পাঠায়। একটা ম্যাগাজিনের উপরে লেখা ছিল যদি তুমি প্রশ্নগুলোর উত্তর জানতে চাও তাহলে মাঝরাতে ক্র্যাকস্টোনের সমাধিক্ষেত্রে আসো। তো ওয়েনসডে সেখানে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে তার বন্ধুরা এই নাটক সাজিয়েছে। আসলে আজ তার জন্মদিন, এই জন্যই সবাই সারপ্রাইজ দিতে ওয়েনসডেকে এখানে নিয়ে এসেছে। তবে সেখানে গিয়ে ওয়েনসডের একটা লাভ হয়ে যায়। সে একটা দেয়ালে লেখা দেখতে পায় ফায়ার উইল রেইন হোয়েন আই রাইজ। এই বাক্যটার প্রথম লাইনই তাদের স্কুলের ক্যাম্পাসে লেখা ছিল, তাই ওয়েনসডে ভাবে এটা কোনো মেসেজ। সে লেখাটার ওপরে হাত রাখতেই তার ভিশন ক্রিয়েট হয় এবং সে গুডিকে দেখতে পায়। গুডি ওয়েনসডেকে একটা গেট দেখিয়ে বলে সে এই গেটটা খুঁজে বের করলে তবেই সব প্রশ্নের উত্তর পাবে। তো ফিরে এসে ওয়েনসডে গেটটার একটা স্কেচ এঁকে রাখে। এরপরে পরের দিন স্কুল শেষে সে হাসপাতালে ইউজিনকে দেখতে যায়
একটু পরে সেখানে ডাক্তার কিনবর্স আসে। সে হলুদ গোলাপ নিয়ে এসেছিল। গোলাপগুলো সে ফুলদানিতে সাজিয়ে রাখে। ওয়েন্সডে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে। ডাক্তার কিনবর্স জানায় ইউজিনের মা তার কাছে চিকিৎসা নিচ্ছে। কিছুদিনের জন্য ইউজিনের বাবা মা দেশের বাড়িতে বেড়াতে গিয়েছে, তাই এই কদিন কিনবর্স ইউজিনের খেয়াল রাখবে। তো কথা শেষ করে ওয়েন্সডে বেরিয়ে আসে এবং টাইলারের কাছে গিয়ে গেটের স্কেচটা দেখিয়ে জিজ্ঞেস করে সে জায়গাটা চেনে কিনা। টাইলার জায়গাটা চিনতে না পারায় এবার ওয়েন্সডে জাভিয়ারের আর্ট স্টুডিওতে চলে যায়। সে জাভিয়ারকে স্কেচটা দেখালে জাভিয়ারও তাকে সেম গেটের আরেকটা স্কেচ দেখায়। জাভিয়ার জানায় সেও এই গেটটাকে স্বপ্নে দেখেছিল, তাই সে ওটার স্কেচ এঁকে রেখেছে। এ সময় থিঙ্ক পাশের একটা পর্দা সরিয়ে দিতেই ওয়েন্সডে দেখে ওখানে তার স্কেচ আঁকা। জাভিয়ার ওয়েন্সডের ভায়োলিন হাতে বসে থাকার একটা স্কেচ এঁকেছে, যদিও সে ভালোবাসা থেকেই এটা এঁকেছে। জাভিয়ারের একটা অদ্ভুত পাওয়ার ছিল, সে যে কোনো স্কেচ আঁকার পরে সেটাকে নিজের পাওয়ার দিয়ে জীবন্ত করতে পারত। সে ওয়েন্সডের স্কেচটাকেও জীবন্ত করে দেয়। ওয়েন্সডে কারো ভালোবাসা পেয়ে অভ্যস্ত না, এই জন্য সে বিব্রত হয়ে সরে যায়। তো জাভিয়ার এই গেটের লোকেশন জানতো। এটা আসলে গ্যারেটদের পৈতৃক বাড়ির গেট, যেটার নাম গেটস ম্যানশন। লোকেশন নিয়ে ওয়েন্সডে সেখানে চলে যায়। সে গেট পেরিয়ে বাড়ির ভেতরে ঢুকতেই যাবে, তখন সে বুঝতে পারে কেউ একজন ভেতরে আছে, তাই সে আড়ালে লুকিয়ে পড়ে। একটু পরে বাড়ির ভেতর থেকে স্বয়ং মেয়র বেরিয়ে আসে। মেয়র বেরিয়ে এসে শেরিফকে ফোন দিয়ে বলে সে জেনে গেছে এসব কর্মকাণ্ড কে ঘটাচ্ছে। বিস্তারিত আলোচনার জন্য সে শেরিফকে একটা ক্যাফেতে অপেক্ষা করতে বলে। ওয়েন্সডেও এই রহস্যের ব্যাপারে জানতে চাইছিল, তাই সে মেয়রের গাড়ির ডিকিতে লুকিয়ে পড়ে। মেয়র ক্যাফের উল্টো পাশে গাড়ি রেখে রাস্তা পার হচ্ছিল, তখন আচমকা একটা গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। অ্যাক্সিডেন্ট দেখে একদিক থেকে শেরিফ ছুটে আসে, অন্যদিক থেকে ওয়েন্সডে ছুটে যায়। ঘটনাস্থলে ওয়েন্সডেকে দেখে শেরিফ তাকে জিজ্ঞাসাবাদ করে। ওয়েন্সডে শেরিফকে জানায় সেও এই রহস্যের উত্তর খুঁজছিল। তখন সে মেয়রকে শেরিফের সাথে কথা বলতে শুনে তাকে ফলো করছিল। তো শেরিফ ওয়েন্সডেকে আর কিছু না বলে ছেড়ে দেয়, তবে সে প্রিন্সিপালকে এই ব্যাপারে জানিয়ে দেয়। প্রিন্সিপাল এই ব্যাপারে ওয়েন্সডেকে অনেক বকাঝকা করে এবং নির্দেশ দেয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওয়েন্সডে স্কুল ক্যাম্পাসের বাইরে যেতে পারবে না। কিন্তু এই রহস্যের সমাধান না করা পর্যন্ত ওয়েন্সডের শান্তি হচ্ছিল না, তাই সে জন্মদিনের ইস্যুটাকে কাজে লাগায়। সে টাইলারকে ফোন দিয়ে বলে সে আজ টাইলারের সাথে ডিনার করতে চায়। টাইলার যেন রাত 8টার সময়ে হোস্টেলের সামনে চলে আসে। এরপরে ওয়েন্সডে অ্যানিটকে বলে তারা বাইরে পার্টি করতে যাবে। অ্যানিট যেন রাত 8টার ভেতরে রেডি হয়ে যায়। অ্যানিট তো বিশ্বাসই করতে পারছিল না ওয়েন্সডে পার্টিতে যাবে। প্রিন্সিপাল ওয়েন্সডের ওপরে নজর রাখার জন্য রুমের বাইরে ম্যাডাম থর্নহিলকে রেখেছিল। থর্নহিলকে ফাঁকি দেবার জন্য ওয়েন্সডে থিঙ্ককে দায়িত্ব দেয় তারা না ফেরা পর্যন্ত থিঙ্ক টাইপরাইটারে টাইপ করবে। এতে টাইপের সাউন্ডে থর্নহিল ভাববে ওয়েন্সডে রুমেই আছে। তো রাত 8টার সময় ওয়েন্সডে অ্যানিটকে নিয়ে অন্য একটা পথ দিয়ে বাইরে বেরিয়ে যায়। বাইরে টাইলার গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। গাড়িতে উঠে ওয়েন্সডে দুজনকেই চমকে দিয়ে গেটস ম্যানশনে যেতে বলে। তারা বেরিয়ে যাবার একটু পরে জাভিয়ার ওয়েন্সডের সাথে দেখা করতে আসে, কিন্তু রুমে থিঙ্ক ছাড়া কেউই ছিল না। সে থিংয়ের কাছে জানতে পারে ওয়েন্সডে জঙ্গলে গেছে, তাই সেও জঙ্গলের পথে রওনা দেয়। এদিকে ওয়েন্সডে দুজনকে নিয়ে গেট খুলে বাড়ির ভেতরে ঢুকে যায়। তারা প্রথমে গ্যারেজে ঢোকে এবং সেখানে একটা গাড়ি দেখতে পায়। এই গাড়িটা দিয়ে মেয়রকে ধাক্কা দেওয়া হয়েছিল। এরপরে তারা বাড়িতে ঢোকে। দেয়ালে তারা গ্যারেট এবং তার ফ্যামিলির ফটো দেখতে পায়। সেখানে একটা লাইব্রেরিও ছিল, যদিও দেখে মনে হচ্ছিল দীর্ঘদিন লাইব্রেরির কোনো বইতে হাত পড়েনি। তবে ওয়েন্সডে একটা সুইচ দেখতে পেয়ে সেটা প্রেস করতেই বইয়ের তাকগুলো সরে যায় এবং একটা সিক্রেট চেম্বার দেখা যায়। এই সিক্রেট চেম্বারে জোসেফ ক্র্যাক্সটনের একটা ফটো ছিল। এছাড়া দেয়ালে লেখা ছিল ব্লাড উইল রেইন হোয়েন আই রাইজ। জায়গাটা দেখে মনে হচ্ছিল কেউ জোসেফ ক্র্যাক্সটনকে অনেক ভক্তি করে, কেউ তার স্মরণে মোমবাতি জ্বালায়। ফটোর সামনে থাকা মোমবাতিতে ওয়েন্সডে হাত দিয়ে দেখে এটা এখনো গরম আছে, অর্থাৎ অল্প কিছুক্ষণ আগেই এখানে কেউ ছিল। ওয়েন্সডে টাইলারকে নিচতলায় খুঁজতে বলে সে এনিটকে নিয়ে উপরের তলায় খুঁজতে চলে যায়। উপরের তলায় তারা একটা রুম পায় যেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে, এমনকি বিছানার চাদর পর্যন্ত নতুন। ফুলদানিতে ওয়েন্সডে কিছু হলুদ গোলাপও দেখতে পায়। সেম গোলাপ সে হাসপাতালে ডাক্তার কিনবর্সের হাতে দেখেছিল। তারা টেবিলে একটা ছোট বাক্স দেখতে পায় যেটাতে এলজি লেখা ছিল। ওয়েন্সডে ধারণা করে এটার মানে লরেল গেটস। লরেল এই পরিবারের ছোট মেয়ে ছিল, কিন্তু রেকর্ড অনুযায়ী তো সে 25 বছর আগেই মরে গিয়েছে। তাহলে লরেলের জিনিসপত্র
এবং ঘরটা এখন কে ইউজ করছে। এই সময় নিচ থেকে টাইলারের চিৎকার শোনা যায়, মনস্টারটা এখানে চলে এসেছে, তোমরা পালাও। উইনস্টার এনিড একটা এলিভেটরের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু মনস্টারটা এলিভেটরও ধাক্কাতে শুরু করে। এলিভেটরটা দুর্বল ছিল, তাই সেটা ভেঙে দুজনে নিচের আরেকটা ঘরে পড়ে যায়। তবে এই ঘরটাই ছিল সবচেয়ে বিস্ময়কর, কারণ মনস্টারটা এতদিন যতগুলো মানুষকে হত্যা করেছে প্রত্যেকের একটা করে অর্গান মিসিং ছিল। সেই মিসিং অর্গানগুলো জারের ভেতরে কেমিক্যালে ডুবিয়ে প্রিজার্ভ করে রাখা হয়েছে। ওয়েনসডে ভালো করে সেগুলো খতিয়ে দেখার সুযোগ পায় না, কারণ মনস্টারটা সেখানেও চলে এসেছিল। তাই দুজনে বাইরে পালিয়ে যায়। একটু পরে তারা আহত টাইলারকেও পেয়ে যায়। মনস্টারটা টাইলারের বুকে আঁচড় কেটে দিয়েছে। এই সময় সেখানে জ্যাভিয়ারও চলে আসে। তারা টাইলারকে তার বাড়িতে নিয়ে এসে ক্ষতস্থানে টেপ লাগিয়ে দেয়। এ সময় শেরিফ বাড়িতে ফিরে ছেলের এই অবস্থা দেখে বিচলিত হয়ে পড়ে। তখন ওয়েনসডে শেরিফকে নিয়ে আবারও প্যালেসে যায়, কিন্তু এবার সেখানে গিয়ে দেখে পুরো জায়গাটা ফাঁকা। এইটুকু সময়ের ভেতরেই সবকিছু সরিয়ে নেওয়া হয়েছে। ফলে আবারও শেরিফ ওয়েনসডেকে অবিশ্বাস করে এবং বলে সে যেন আর কখনোই টাইলারের আশেপাশে না যায়। হতাশ হয়ে ওয়েনসডে ফিরে আসে। এই ঘটনার পরে প্রিন্সিপাল এনিডকে অন্য রুমে শিফট করার নির্দেশ দিয়েছে। এনিড অন্য রুমে যাবার জন্য ব্যাগ গোছাচ্ছিল। তখন ওয়েনসডে তাকে সরি বলে, কিন্তু এনিড তার ওপরে প্রচণ্ড রেগেছিল। ওয়েনসডে তাকে মিথ্যা বলে ওরকম ভয়ঙ্কর জায়গায় নিয়ে গিয়েছিল, আরেকটু হলেই তাকে মরতে হতো। তাই এনিড ওয়েনসডেকে উল্টাপাল্টা বলে চলে যায়। ওয়েনসডের প্রথমবারের মতো আজ নিজেকে ভীষণ একা একা লাগছিল। এদিকে কেউ হাসপাতালে কোমায় থাকা মেয়রকে মেরে ফেলে। একমাত্র মেয়রই জানতো এই কাণ্ডগুলো কে ঘটাচ্ছে। তবে ওয়েনসডে থেমে থাকে না, সে এর শেষ দেখিয়ে ছাড়বে। ওয়েনসডে প্যালেস থেকে লরেলের বাক্সটা নিয়ে এসেছিল। বাক্সটা খুলে সে ভেতরে কিছু ফটোগ্রাফ পায়, আর এগুলো সব ওয়েনসডের ফটো। অর্থাৎ লাস্ট কিছুদিন ধরে কেউ ওয়েনসডেকে ফলো করছিল, তাই সে যেখানে গিয়েছে সেখানেই তার ফটো তুলে রাখা হয়েছে। ওয়েনসডে এই ফটোগুলো লিড ধরে আবারও নতুন করে ইনভেস্টিগেশন শুরুর সিদ্ধান্ত নেয়। পরের দিন সবাই মেয়রের ফিউনারেলে যায়। ফিউনারেল শেষে ওয়েনসডে এক সাইডে দাঁড়িয়েছিল। তখন সে কাউকে দৌড়ে যেতে দেখে তাকে তাড়া করে জঙ্গলের ভেতরে গিয়ে দেখে এটা অ্যাকচুয়ালি তার আঙ্কেল ফেস্টার। আঙ্কেল ফেস্টারকে দেখে ওয়েনসডে খুবই খুশি হয়। সে আজই এই শহরে এসেছে এবং লুকানোর জন্য একটা জায়গা খুঁজছে। ওয়েনসডে তাকে ইউজিনের রুমে নিয়ে যায় এবং সেখানে থাকতে দেয়। তবে সে ফেস্টারকে সতর্ক করে দেয় সে যেন ইউজিনের মৌমাছিগুলো খেয়ে না ফেলে। ওয়েনসডের ফ্যামিলির বাকিদের মতো এই লোকটাও অদ্ভুত ছিল। তো ওয়েনসডে তাকে মনস্টারের ফটো দেখিয়ে জিজ্ঞেস করে এটার ব্যাপারে সে কিছু জানে কিনা। ফেস্টার জানায় এই মনস্টারটার নাম হাইডি। সে 1983 সালে জুরিখের একটা পাগলাগারোতে ছিল। তখন সে ওলগা ম্যালকোভা নামের একটি মেয়েকে দেখেছিল। মেয়েটা একটা সঙ্গীত অনুষ্ঠানে পিয়ানো বাজানোর সময়ে হঠাৎ হাইডিতে রূপান্তরিত হয় এবং 12 জন দর্শক আর 3 জন বিচারককে মেরে ফেলে। ওয়েনসডে বলে নেভারমোরের বইগুলোতে সব আউটকাস্টের ব্যাপারে লেখা আছে, কিন্তু হাইডির ব্যাপারে কোনো তথ্য নেই। ফেস্টার জানায় নাথানিয়েল ফকনারের ডায়েরিতে হাইডির ব্যাপারে লেখা আছে, আর এই ডায়েরিটা নাইটশেডসের লাইব্রেরিতে একটা সিন্ধুকের ভেতরে রাখা আছে। ওয়েনসডে ফেস্টারকে বলে তারা আজ রাতে নাইটশেডসের লাইব্রেরিতে যাবে এবং ডায়েরিটা খুঁজে বের করবে। তো রাতে ওয়েনসডে লাইব্রেরিতে গিয়ে আঙ্কেল ফেস্টারকে ডাক দেয়, কিন্তু তার বদলে জ্যাভিয়ার বেরিয়ে আসে। ওয়েনসডে বেশ কিছুদিন ধরে জ্যাভিয়ারকে এড়িয়ে চলছিল, তাই সে আপসেট হয়ে বলে আমি তোমার জীবন বাঁচিয়েছি, প্রথম থেকে তোমার কথাই বিশ্বাস করেছি, অথচ তুমি আমাকেই সন্দেহ করছো। ওয়েনসডে যেহেতু মানুষের মুখের উপরে কথা বলতে অভ্যস্ত, তাই সে বলে যতবারই কারো ওপরে মনস্টারটা অ্যাটাক করেছে সেখানে তোমাকে দেখা গেছে, তাই তুমি মনস্টার হওয়া অস্বাভাবিক না। ওয়েনসডের কথা শুনে জ্যাভিয়ার খুবই মর্মাহত হয় এবং সেখান থেকে চলে যায়। জ্যাভিয়ার চলে যাবার পরে আড়াল থেকে ফেস্টার বেরিয়ে আসে। ফেস্টারের একটা স্পেশাল পাওয়ার হলো সে যে কোনো মুহূর্তে ভ্যানিশ হতে পারে। তো এরপরে সে ওয়েনসডেকে দেখিয়ে দেয় কোন লকারে ডায়েরিটা আছে। থিং তার সুদক্ষ হাতে লকারটা খুলে ফেলে এবং ওয়েনসডে ডায়েরিটা পেয়ে যায়। ডায়েরি খুলে ওয়েনসডে হাইডির চ্যাপ্টারটা বের করে। সেখানে লেখা আছে হাইডি মানুষের ভেতরে ততক্ষণ সুপ্ত অবস্থায় থাকে যতক্ষণ না কেউ তাকে দুঃখের কোনো স্মৃতি মনে করিয়ে দিচ্ছে বা হ্যালোসিনেট কিংবা কোনো ঔষধের মাধ্যমে হাইডিকে জাগিয়ে দিচ্ছে। আর যে মানুষটা হাইডিকে জাগিয়ে তোলে হাইডি তাকে নিজের প্রভু বলে মানে এবং তার নির্দেশ পালন করে। এটা পড়ে ওয়েনসডে বুঝতে পারে খুনি তাহলে একজন না বরং দুজন। কেউ একজন বারবার হাইডিকে জাগিয়ে তুলছে এবং তাকে দিয়ে অপরাধ কর্মগুলো ঘটাচ্ছে। তো যেহেতু ওয়েনসডের সন্দেহ ছিল জ্যাভিয়ারের ভেতরই মনস্টারটা আছে, তাই পরের দিন সে আর আঙ্কেল ফেস্টার জ্যাভিয়ারকে ফলো করতে থাকে।
জেভিয়ার সিক্রেটলি জঙ্গলের এক প্রান্তে গিয়ে ডাক্তার কিনবর্ডসের সাথে দেখা করে এবং কিনবর্ডসের গাড়িতে চলে যায়। আড়াল থেকে এই দৃশ্য দেখার পরে ওয়েনসডের সন্দেহ আরও বেড়ে যায়, হয়তো জেভিয়ারই মনস্টার এবং কিনবর্ডস তার মালিক। কিনবর্ডসের ব্যাপারে জানানোর জন্য ওয়েনসডে প্রিন্সিপালের কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে কিনবর্ডস আগে থেকেই প্রিন্সিপালের অফিস রুমে আছে। তাই ওয়েনসডে কিছু না বলে বেরিয়ে আসে। ওয়েনসডে আঙ্কেল ফেস্টারের সাথে টাইলারের ক্যাফেতে বসে এই ব্যাপারে আলোচনা করছিল। তখন ওয়েনসডে ডায়েরি থেকে হাইডির ডিটেলস বের করে টাইলারকে দেখায়। এ সময় সেখানে শেরিফ চলে আসে। শেরিফের হাতে একটা লিফলেট ছিল এবং সে আঙ্কেল ফেস্টারকে খুঁজে বেড়াচ্ছিল, কারণ সে একজন পলাতক আসামি। তবে শেরিফ ঢোকার সময়ই ফেস্টার তার পাওয়ার ইউজ করে ভ্যানিশ হয়ে গিয়েছিল। যাই হোক, টাইলার ওয়েনসডেকে বলে, আমি তোমাকে সারপ্রাইজ দিতে চাই, তাই আজ রাতে ক্র্যাকস্টোনের সমাধিক্ষেত্রে এসো। তো রাতে ওয়েনসডে থিংকে রুমে রেখে ক্র্যাকস্টোনের সমাধিক্ষেত্রে যায়। সেখানে টাইলার ওয়েনসডেকে আনন্দ দেবার জন্য ছোটখাটো আয়োজন করেছিল। এছাড়া সে একটা হরর মুভিরও ব্যবস্থা করেছিল। এদিকে শেরিফ জঙ্গলে ফেস্টারকে খুঁজে বেড়াচ্ছিল। ক্র্যাকস্টোনের সমাধিক্ষেত্র থেকে সাউন্ড ভেসে আসায় সে ওখানে চেক করতে যায়। ওয়েনসডে আর টাইলার ততক্ষণে বেশ কাছাকাছি চলে এসেছিল। তাদের এই অবস্থা দেখে শেরিফ বিব্রত হয়ে বেরিয়ে যায়। এরপরে ওয়েনসডেও নিজের হোস্টেলে ফিরে আসে, কিন্তু রুমে ঢুকেই সে দেখে তার সবকিছু লন্ডভন্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। ডায়েরিটাও গায়েব। সে থিংকে দেখতে পায় থিংকে ছুরি দিয়ে মেরে ফেলা হয়েছে। ওয়েনসডে থিংকে নিয়ে ফেস্টারের কাছে ছুটে যায় এবং থিংকে বাঁচাতে বলে। ফেস্টার হাতে ইলেকট্রিসিটি জেনারেট করতে পারত, তাই সে ইলেকট্রিক শক থেরাপি দিয়ে থিংকে বাঁচানোর চেষ্টা করে। বেশ কিছুক্ষণ চেষ্টার পরে অবশেষে থিং বেঁচে ওঠে। পোষা বিচ্ছুটা মরে যাওয়ার পরে ওয়েনসডে লাস্টবার কেঁদেছিল এবং প্রতিজ্ঞা করেছিল আর কখনো সে কাঁদবে না। অথচ আজ প্রতিজ্ঞা ভেঙে সে থিংয়ের জন্য কেঁদে ফেলে। তো ওয়েনসডে থিংকে জিজ্ঞেস করে কে তার এই অবস্থা করেছে। থিং জানায় কেউ তাকে পেছন থেকে আক্রমণ করেছে, এই জন্য সে তাকে দেখতে পায়নি। ওয়েনসডে আক্রমণকারীকে কাপুরুষ বলে গালি দেয়। এরপরে আঙ্কেল ফেস্টারকে বলে শেরিফ যে কোনো সময়ে তাকে ধরে ফেলবে, তাই সে যেন রাতটা পার হলেই এখান থেকে পালিয়ে যায়। এরপরে ওয়েনসডে ফিরে এসে প্রিন্সিপালকে জানায় কেউ তার ঘর লন্ডভন্ড করেছে এবং ফকনারের ডায়েরিটা চুরি করে নিয়ে গেছে। এটা শুনে প্রিন্সিপাল বলে ফকনারের ডায়েরিটা তো লকারে ছিল, ওয়েনসডে সেটা কিভাবে পেল? প্রিন্সিপাল যেহেতু জানতো লকারে ডায়েরিটা রাখা আছে, তাহলে সেও নিশ্চয়ই হাইডির কথা জানে। এই জন্য সে হাইডির ব্যাপারে প্রিন্সিপালকে জিজ্ঞেস করে। প্রিন্সিপাল জানায় ফকনার হাইডির ব্যাপারে গবেষণা করছিল, কিন্তু গবেষণা শেষ করার আগেই হাইডি তাকে মেরে ফেলে। হাইডি অত্যন্ত নৃশংস ছিল, তাই পরবর্তীতে এদের ব্যাপারে গবেষণা বন্ধ করে দেওয়া হয়। ওয়েনসডে জিজ্ঞেস করে আপনি সব জেনে শুনেও হাইডির ব্যাপারে শেরিফকে জানাননি কেন? প্রিন্সিপাল বলে এটা জানাজানি হলে তাদের স্কুলটা বন্ধ হয়ে যেতে পারে, কারণ একসময় হাইডি তাদের স্কুলেরই কোনো আউটকাস্টের ভেতরে ছিল। তো প্রিন্সিপালের সাথে একটু তর্কাতর্কি করে ওয়েনসডে বেরিয়ে চলে আসে। পরের দিন সে স্কুলে গেলে বিয়াঙ্কা তাকে কথা বলার জন্য সাইডে নিয়ে যায়। সেখানে মেয়রের ছেলে লুকাসও ছিল। লুকাস ওয়েনসডেকে কিছু সম্পত্তির পেপারস দেখিয়ে বলে এগুলো তার বাবার কম্পিউটারে ছিল। তার বাবা লরেল গেটস নামের কাউকে ট্র্যাক করার চেষ্টা করছিল। লরেল হলো গ্যারেটের ছোট বোন। পুলিশ রেকর্ড অনুযায়ী লরেল পানিতে ডুবে মারা গেছে, তবে তার লাশটা কখনোই খুঁজে পাওয়া যায়নি। তো এই জন্য গেটস ম্যানশন মানে তাদের বাড়িটার আর কোনো উত্তরাধিকার ছিল না। তবে 1 বছর আগে একজন 90 বছর বয়সী বৃদ্ধা বাড়িটা কিনে নেয়। এরপরে আবার বৃদ্ধার রহস্যজনকভাবে মৃত্যু হয়। তবে মরার আগে সে বাড়িটা তার নার্স তেরেসা এলগ্লাওয়ের নামে লিখে দিয়ে যায়। তারা বুঝতে পারে হয়তো লরেলি আবার নতুন পরিচয়ে এই শহরে ফিরে এসেছে। ওয়েনসডের ধারণা লরেলের ফ্যামিলির মৃত্যুর পেছনে যাদের হাত ছিল, লরেল হয়তো তাদের সবার ওপরে প্রতিশোধ নিতেই এখানে এসেছে। ওয়েনসডের সন্দেহ হচ্ছিল ডাক্তার কিনবর্ডসই আসলে লরেল গেটস। এই জন্য সে কিনবর্ডসের চেম্বারে যায়। এরপরে কিনবর্ডসকে ছোট বাক্সটা দিয়ে বলে এটা তো আপনারই, তাই না? আপনি লরেল গেটস, এখানে আপনার পরিবারের মৃত্যুর বদলা নিতে এসেছেন। মেয়র আপনার ব্যাপারে জেনে গিয়েছিল, এই জন্য আপনি মেয়রকেও মেরে ফেলেছেন। হাসপাতালে ঢুকে কোনো পেশেন্টকে মেরে ফেলা একজন ডাক্তারের পক্ষেই সবচেয়ে ইজি। আপনাকে আমার সেদিনই সন্দেহ করা উচিত ছিল, যেদিন আপনি ইউজিনের কেবিনে ফুল নিয়ে গিয়েছিলেন। এই সেম ফুল আমি লরেলের ঘরেও পেয়েছিলাম। ওয়েনসডের কথা শুনে কিনবর্ডস বিরক্ত হয়ে বলে ওয়েনসডের মাথা খারাপ হয়ে গেছে, তাই সে এসব উল্টাপাল্টা কথাবার্তা বলছে। ওয়েনসডে বলে আপনার মতো অভিজ্ঞ একজন ডাক্তারের জেরিকোর মতো ছোট একটা শহরে কি কাজ? আপনি সাইকিয়াট্রিস্টের ভান ধরে আউটকাস্টদের কাছ থেকে সমস্ত গোপন কথা জেনে নেন, এরপরে তাদের ওপরে অ্যাটাক করেন। আর এই কাজে আপনি জেভিয়ারকে ইউজ করেন। জেভিয়ারকে আপনি গুহায় নিয়ে গিয়ে শেকলে বেঁধে রাখেন।
এবং তার ওপরে হাইডিকে জাগিয়ে তোলেন। এগুলি আপনার আসল রহস্য। ওয়েনসডের কথা শুনে কিনবর্স এবার খুব রেগে যায়। দুজনের কিছুক্ষণ তর্কাতর্কির পরে ওয়েনসডে বেরিয়ে যায়। তখন কিনবর্স প্রিন্সিপালকে ফোন করে ওয়েনসডের কথা জানিয়ে দেয়। এই সময় কেউ দরজায় নক করে। কিনবর্স দরজা খুলে দেখে মনস্টারটা দাঁড়িয়ে আছে। এক ঝলকে মনস্টারটা কিনবর্সের ওপরে ঝাঁপিয়ে পড়ে তাকে মেরে ফেলে। এই ঘটনার পরে ওয়েনসডে কনফিউজড হয়ে যায়। সে রেগে উঠে বলে এবার এর একটা হ্যাস্তন্যস্ত করতেই হবে। তারপরে ওয়েনসডে জ্যাভিয়ারের আর্ট স্টুডিওতে চলে যায় এবং আবারও তাকেই মনস্টার হিসেবে দোষারোপ করে। বরাবরের মতো জ্যাভিয়ার তখনও নিজেকে নির্দোষ দাবি করে। তখন ওয়েনসডে একটা ক্যানভাসের ওপর থেকে পর্দা সরিয়ে ফেলে। জ্যাভিয়ার ক্যানভাসে কিনবর্সের ফটো এঁকে রেখেছে আর কিনবর্সের চেহারার ওপরে মনস্টারের থাবার দাগ রয়েছে। দেখে মনে হচ্ছে কিনবর্সের মৃত্যুর ব্যাপারে সে আগে থেকেই জানতো। এছাড়া ওয়েনসডে জ্যাভিয়ারের স্টুডিওতে রোয়ানের ইনহেলার, ইউজিনের চশমা এবং কিনবর্সের চেইনও পায়। এতে প্রমাণ হয়ে যায় জ্যাভিয়ারই আসল মনস্টার। ওয়েনসডের সাথে করে শেরিফকেও নিয়ে এসেছিল। শেরিফ জেভিয়ারকে গ্রেপ্তার করে নেয়। তবুও জেভিয়ার বলে তাকে ফাঁসানো হচ্ছে, সে কিছুই করেনি। তবে এবার আর কেউ তার কথা বিশ্বাস করে না। ওয়েনসডে হোস্টেলে ফিরে দেখে এনিড আবারও তার রুমে ফিরে এসেছে। তার রাগ অভিমানও কেটে গেছে। ওয়েনসডে এনিডের কাছে জানতে পারে টাইলারের আজ নাইট শিফটে ডিউটি আছে আর সে এখন ক্যাফেতে একাই আছে। তাই ওয়েনসডে টাইলারের সাথে দেখা করতে ক্যাফেতে চলে যায়। গতদিন তারা জঙ্গলে কিস করার কাছাকাছি গিয়েও শেরিফ চলে আসায় কিস করতে পারেনি। তাই অসম্পূর্ণ কাজটা শেষ করতে তারা একে অপরকে কিস করে। আর টাইলারের সংস্পর্শে আসতেই ওয়েনসডের ভিশন ক্রিয়েট হয় এবং দেখতে পায় এই হাইডি মনস্টারটা আসলে টাইলার নিজেই। টাইলারই হাইডি হয়ে কিনবর্সকে খুন করে এসেছে। ভিশন দেখার পরে ওয়েনসডে প্রচণ্ড আতঙ্কিত হয়ে যায়। তাই সে আর কিছু না বলে দৌড়ে বাইরে চলে আসে। পরের দিন রাতে ওয়েনসডে টাইলারকে ডেটের কথা বলে জঙ্গলে ডেকে আনে। তবে ওয়েনসডে সেখানে একা যায়নি। সে নাইটশেড সোসাইটির সবাইকে নিয়ে টাইলারকে ঘিরে ধরে এবং বলে তুমিই আসল হাইডি। টাইলার এসব বিশ্বাস না করে চলে যাচ্ছিল। তখন বিয়াঙ্কা তার পাওয়ার ইউজ করে টাইলারকে হিপনোটাইজ করে ফেলে। এরপরে তাকে একটা জায়গায় নিয়ে গিয়ে বেঁধে ফেলে। ওয়েনসডে টাইলারের ফ্যামিলির কিছু ডকুমেন্টস ম্যানেজ করেছিল, যার থেকে সে জানতে পেরেছে টাইলারের বাবা একজন আউটকাস্টকে বিয়ে করেছিল। মানে টাইলারের মা একজন হাইডি ছিল আর সেই কারণে টাইলারও একজন হাইডি। সব শুনেও টাইলার শিকার খাচ্ছিল না। তাই ওয়েনসডে তাকে টর্চার করার সিদ্ধান্ত নেয়। ওয়েনসডের সাথে থাকা বন্ধুরা আউটকাস্ট হলেও ওরা ওয়েনসডের মতো ভায়োলেন্স পছন্দ করত না। তাই টর্চারের কথা শুনে ওরা সবাই বেরিয়ে যায় এবং প্রিন্সিপালকে কথাটা জানিয়ে দেয়। প্রিন্সিপাল আবার তখন শেরিফকে ফোন করে টাইলার এবং ওয়েনসডের লোকেশন বলে দেয়। এদিকে ওয়েনসডে একটা হাতুড়ি দিয়ে টাইলারকে মারতেই যাচ্ছিল, কিন্তু ওই সময় সেখানে শেরিফ চলে আসে এবং টাইলারকে উদ্ধার করে। শেরিফ ওয়েনসডেকে থানায় নিয়ে আসে, তবে শেষ পর্যন্ত কোনো কেস ফাইল করে না। ওয়েনসডে শেরিফকে বলে টাইলারই আসল হাইডি। এই কথাটা আপনি জানতেন তাই না? আপনি জেনে শুনে নিজের ছেলেকে বাঁচানোর চেষ্টা করছেন। সেখানে প্রিন্সিপালও উপস্থিত ছিল। সে আর কোনো ঝামেলা চাইছিল না, তাই ওয়েনসডেকে জোর করে নিয়ে চলে যেতে থাকে। তবে পেছন থেকে টাইলার ওয়েনসডেকে থামিয়ে তার কাছে গিয়ে বলে হেরে যেতে কেমন লাগে? খুব খারাপ লাগে তাই না? টাইলার খুব ধীরে ওয়েনসডের কাছে শিকার খায়। আমি জানি আমি হাইডি। প্রথমের দিকে আমি রক্তমাখা অবস্থায় জেগে উঠতাম, কিন্তু বুঝতে পারতাম না আমার সাথে কি ঘটেছে। তবে আস্তে আস্তে আমি সবকিছু বুঝতে শুরু করি এবং মানুষের চিৎকার, আর্তনাদ, তাদের রক্তের স্বাদ এনজয় করতে থাকি। টাইলার লাস্টে ওয়েনসডেকে বলে এখন অনেক কিছু ঘটা বাকি আছে যা তোমার ধারণারও বাইরে। কথাটা শুনে ওয়েনসডের মনে ধাক্কা লাগে এবং সে বুঝতে পারে খুব সাংঘাতিক কিছু ঘটতে চলেছে। যাই হোক, এই ঘটনার পরে প্রিন্সিপাল ওয়েনসডেকে নেভারমোর থেকে বরখাস্ত করে দেয় এবং বিকেলের ট্রেনে চলে যাবার নির্দেশ দেয়। তো ওয়েনসডের হাতে সময় খুব কম ছিল, তাই সে জেলে জ্যাভিয়ারের কাছে গিয়ে হেল্প চায়। কিন্তু সে মেন্টালি হাইডির সাথে কানেক্টেড ছিল। হাইডির নানান ভিশন থেকে সেগুলোর স্কেচ আঁকত। তাই হাইডির ব্যাপারে জ্যাভিয়ার আর কিছু জানে কিনা ওয়েনসডে সেটা জিজ্ঞেস করে। কিন্তু ওয়েনসডের জন্য জ্যাভিয়ারকে জেল খাটতে হচ্ছে। এই জন্য সে ওয়েনসডের ওপরে খুব রেগেছিল। সে ওয়েনসডেকে বকাঝকা করে তাড়িয়ে দেয়। অজ্ঞতা ওয়েনসডে আপসেট হয়ে হোস্টেলে ফিরে আসে এবং নিজের জিনিসপত্র প্যাক করতে শুরু করে। এনিড ওয়েনসডের বিদায় বেলায় বেশ ইমোশনাল হয়ে যায়। স্কুল থেকে বের হবার সময় ম্যাডাম থর্নহিল ওয়েনসডেকে একটা গাছ উপহার দেয়। যদিও এটা সাদা ওলিয়েন্ডার, যেটা প্রকৃতির সবচেয়ে বিষাক্ত উদ্ভিদগুলোর একটা। এরপরে ওয়েনসডে হাসপাতালে ইউজিনের সাথে দেখা করতে যায়। সে এনিডের কাছে শুনেছে ইউজিনের জ্ঞান ফিরে এসেছে। ইউজিন জানায় সেদিন রাতে সে কাউকে গুহায় আগুন লাগাতে দেখেছিল। ওয়েনসডের ধারণা ছিল কিনবর্স গুহায় আগুন লাগিয়েছিল,
কিন্তু ইউজিনের কাছে আগুন লাগানোর মানুষটার বিবরণ শুনে তার খটকা লাগে। ইউজিন জানায় ওই মানুষটা পায়ে বুট পরেছিল আর এই বুটের রং লাল ছিল। এই কথাটা শুনে ওয়েনসডের ম্যাডাম থর্নহিলের ওপরে সন্দেহ হয়। এই জন্য ওয়েনসডে এবার সোজা থর্নহিলের কাছে চলে যায় এবং সমস্ত ঘটনার জন্য তাকে দায়ী করে। কিন্তু থর্নহিল সরাসরি ওয়েনসডের সব অভিযোগ নাকচ করে দেয়। তখন ওয়েনসডে বলে, আপনার আসল পরিচয় হলো আপনার নাম লরেল গেটস। আপনার বাবা এই শহরের সব আউটকাস্টের ওপরে নজর রাখত, তাই আপনিও সব আউটকাস্টের ব্যাপারে জানতেন আর সেখান থেকে জানতে পেরেছিলেন টাইলারের মা একজন হাইডি ছিল। তাই আপনি টাইলারের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে ম্যানিপুলেট করেন। এরপরে গাছ থেকে বানানো কেমিক্যালের মাধ্যমে আপনি টাইলারের ভেতরের হাইডিকে জাগিয়ে তোলেন। এভাবে আপনি এতদিন ধ্বংসযজ্ঞ চালিয়েছেন। থর্নহিল এবারও সব অস্বীকার করলে ওয়েনসডে তার সামনে টাইলারকে হাজির করে বলে টাইলারই তাকে কথাগুলো জানিয়েছে। এবার থর্নহিল সব স্বীকার করে নেয় এবং টাইলারের কাছে গিয়ে তাকে হাইডিতে পরিণত হয়ে সব আউটকাস্টের মেরে ফেলার নির্দেশ দেয়। তবে এটা আসল টাইলার ছিল না, বরং প্রিন্সিপাল থর্নহিলের মুখ থেকে সত্যটা বের করার জন্য টাইলারের রূপ ধরেছিল। ধরা পড়ে গিয়ে এবার থর্নহিল আচমকা প্রিন্সিপালের ঘাড়ে বিষ ইঞ্জেক্ট করে দিয়ে তাকে মেরে ফেলে। এরপরে ওয়েনসডেকে একটা বেলচা দিয়ে আঘাত করে সেন্সলেস করে দেয়। থিংও সেখানে আড়ালে লুকিয়েছিল। সে দ্রুত ফিরে এসে এনিটকে ঘটনাটা জানায় এবং বলে ওয়েনসডেকে ওরা জোসেফ ক্র্যাকস্টনের সমাধিক্ষেত্রে নিয়ে গেছে। এদিকে ওয়েনসডে জ্ঞান ফিরে দেখে তাকে জোসেফ ক্র্যাকস্টনের সমাধির সামনে বেঁধে রাখা হয়েছে। সেখানে থর্নহিল মানে লরেলের পাশাপাশি টাইলারও ছিল। লরেল জানায় সে জোসেফ ক্র্যাকস্টনের বংশধর, তাই তার পূর্বপুরুষদের মতো সে আউটকাস্টদের মেরে ফেলতে চায়। কিন্তু তার পক্ষে এতজনকে মারা সম্ভব না। এই জন্য সে জোসেফ ক্র্যাকস্টনকে আবারও পুনর্জীবিত করতে চায়। তো এতদিন ধরে টাইলার হাইডি হয়ে যতজন ভিকটিমকে মেরে ফেলেছিল তাদের একটা করে অর্গান সে নিয়ে এসে লরেলকে দিয়েছিল। লরেল সেই অর্গানগুলো ক্র্যাকস্টনের সমাধির পাশে সাজিয়ে রাখে। ওয়েনসডে লরেলের হাতে গুডির বুক অফ শ্যাডোস বইটাও দেখতে পায়। ওয়েনসডে বইটা পিলগ্রিম ওয়ার্ল্ডে খুঁজেছিল কিন্তু সে পায়নি। এখন সে বুঝতে পারছে অরিজিনাল বইটা লরেল চুরি করেছিল। এই বইতে গুডি অনেক কালো জাদুর ব্যাপারও লিখে রেখেছিল। লরেল বলে ওয়েনসডের পূর্বপুরুষ গুডি পালিয়ে যাবার পরে ফিরে এসে ক্র্যাকস্টনকে হত্যা করেছিল। শুধু তাই না, গুডি ক্র্যাকস্টনের আত্মাকেও এই সমাধির ভেতরে অভিশাপ দিয়ে আটকে রেখেছিল। আর কেউ যাতে তাকে অভিশাপ মুক্ত করতে না পারে এই জন্য গুডি তার রক্তের লালা দিয়ে সমাধিটা সিলগালা করে দিয়েছিল। এই জন্য এই তালাটা খুলতে গুডির কোনো বংশধরকেই প্রয়োজন, আর সেই বংশধর বা তালার চাবি হলো ওয়েনসডে। এবার ওয়েনসডে বুঝতে পারে গুডি কেন তার ভিশনে এসে বলেছিল তুমি মূল চাবিকাঠি। তো আজকে ব্লাড মুন ছিল আর এই দিনটাতেই ক্র্যাকস্টনের আত্মাকে জাগিয়ে তোলা হবে। এই জন্য লরেল ওয়েনসডের হাত কেটে দিয়ে তার হাতটা ক্র্যাকস্টনের সমাধির তালায় ঠেসে ধরে। এরপরে বুক অফ শ্যাডোস থেকে সে একটা মন্ত্র উচ্চারণ করতেই সমাধিটা জেগে ওঠে। চারপাশে রাখা অর্গানগুলোর মাধ্যমে ক্র্যাকস্টনের দেহে আবারও প্রাণ প্রতিষ্ঠা হয় এবং সে আবারও বেঁচে ওঠে। লরেল অনুগত স্বীকার করে বলে আমি আপনাকে জাগিয়ে তুলেছি যাতে আপনি আউটকাস্টদের শেষ করে দিতে পারেন। ক্র্যাকস্টন লরেলের উপরে খুব সন্তুষ্ট হয়। তারা স্কুলের দিকে যাচ্ছিল, তখন ওয়েনসডে তাদের পথ আটকে দাঁড়ায়। তখন ক্র্যাকস্টন ওয়েনসডের পেটে ছুরি ঢুকিয়ে দিয়ে স্কুলের উদ্দেশ্যে চলে যায়। কিছুক্ষণ পর গুডির আত্মা ওয়েনসডের কাছে চলে আসে এবং বলে ক্র্যাকস্টনকে পুরোপুরি শেষ করতে হলে তার হাড় বরাবর ছুরি ঢুকিয়ে দিতে হবে। পাশাপাশি গুডি বলে ওয়েনসডেকে তার মা যে লকেটটা দিয়েছিল সেটা অনেক পাওয়ারফুল আর এটার মাধ্যমে আত্মার সাথে নিজেকে কানেক্ট করা যায়। এটা দিয়ে ওয়েনসডে গুডিকে নিজের শরীরে জায়গা দিতে পারবে আর গুডি ওয়েনসডের শরীরে ঢুকে তার ক্ষত সারিয়ে তুলতে পারবে। তো লকেটটার মাধ্যমে ওয়েনসডে গুডির আত্মা নিজের শরীরে ঢুকিয়ে নেয় আর কয়েক মুহূর্তের ভেতরেই সে সুস্থ হয়ে যায়। এরপর সে স্কুলের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু টাইলার তাকে বাধা দেয় এবং হাইডি হয়ে তার ওপরে আক্রমণ করে। তবে সৌভাগ্যবশত সেখানে এনিট চলে আসে। এনিট এতদিনে তার নেকড়ের শক্তি পেয়েছিল না, তবে আজ সে এই পরিস্থিতিতে পড়ে এবং সুপার ব্লাড মুন হওয়ায় পরিপূর্ণ নেকড়েতে পরিণত হয়। এরপর সে হাইডির সাথে ফাইট শুরু করে এবং ওয়েনসডেকে এখান থেকে যাবার সুযোগ করে দেয়। এদিকে থিং এবং এনিরের মাধ্যমে খবর পেয়ে নাইটশেড সোসাইটির সবাই স্কুলটা খালি করতে শুরু করে। বিয়াঙ্কা তার সম্মোহনী ক্ষমতা ইউজ করে সবাইকে সেফ জায়গায় সরিয়ে দেয়। এ সময় জেভিয়ারকে শেরিফ অন্য জেলে ট্রান্সফার করে নিয়ে যাবার জন্য গাড়িতে আটকে রেখেছিল। থিং গিয়ে জেভিয়ারকে মুক্ত করে দেয়। অন্যদিকে ফাইটের এক পর্যায়ে এনিট হাইডিকে হারিয়ে দেয়। ততক্ষণে আওয়াজ শুনে শেরিফও সেখানে পৌঁছে গিয়েছিল।
ছেলের বেহাল দশা দেখে সে তাকে কোলের ওপরে তুলে নেয়। এদিকে ক্র্যাকস্টোন স্কুলে গিয়ে তাণ্ডব শুরু করে, তবে ওয়েনসডেও একটা তলোয়ার নিয়ে সেখানে পৌঁছে যায়। এরপরে দুজনের মধ্যে ফাইট শুরু হয়। কয়েক মুহূর্তের ভেতরেই ক্র্যাকস্টোন তার ম্যাজিক্যাল দণ্ড দিয়ে ওয়েনসডের তলোয়ারটা ভেঙে টুকরো টুকরো করে দেয়। এরপর সে দণ্ডটা দিয়ে ওয়েনসডেকে ভস্ম করে দিতে চাইছিল, তবে বিয়াঙ্কা পেছন থেকে ক্র্যাকস্টোনকে তলোয়ার দিয়ে এফোর করে দেয়। যদিও এতেও তার কিছুই হয় না, তবে তার মাইন্ড ডিস্ট্র্যাক্ট হওয়ার সুযোগে ওয়েনসডে তার হাত বরাবর তলোয়ারের ভাঙা ফলাটা ঢুকিয়ে দেয়। এতে ক্র্যাকস্টোন একটা জোরে চিৎকার দিয়ে ধ্বংস হয়ে বিলীন হয়ে যায়। শুধুমাত্র তার আঙ্গুলের আংটিটা সেখানে পড়ে থাকে। এই সময় লরেল পিস্তল নিয়ে বেরিয়ে আসে এবং ওয়েনসডেকে গুলি করার প্রস্তুতি নেয়, তবে ইউজিন এই সময় তার মৌমাছি বাহিনী নিয়ে উপস্থিত হয় এবং লরেলের ওপরে লেলিয়ে দেয়। যদিও শেষ মুহূর্তে ওয়েনসডে লরেলকে মারতে বারণ করে এবং তাকে পুলিশের হাতে তুলে দেয়। তো এভাবেই তারা শত্রু, মনস্টার এবং ক্র্যাকস্টোনের হাত থেকে নেভারমোর একাডেমিকে বাঁচিয়ে নেয়, পাশাপাশি সমস্ত আউটকাস্টদেরও প্রাণ বাঁচায়। একটু পরে এনির স্বাভাবিক হয়ে দৌড়ে ওয়েনসডের কাছে চলে আসে এবং আনন্দে তাকে জড়িয়ে ধরে। কিছুদিনের ভেতরে নেভারমোর একাডেমির পরিবেশ স্বাভাবিক হয়ে যায়। সেমিস্টার ব্রেকে ওয়েনসডে বাড়ি চলে যাচ্ছিল, তাই সে প্রিন্সিপালের অফিসে গিয়ে কিছুক্ষণ তার স্মৃতিচারণ করে। মহিলাটা যেমনই হোক, সে সবসময় নেভারমোর একাডেমির ভালোর কথা ভেবেছে। অফিস থেকে বেরিয়ে ওয়েনসডে এনিডের কাছ থেকে বিদায় নেয়। এরপরে সে বিয়াঙ্কার কাছে বিদায় নিয়ে জ্যাভিয়ারের কাছে যায়। জ্যাভিয়ারের বিরুদ্ধে থাকা সব অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে। সেদিন জেলে খারাপ আচরণ করার জন্য সে ওয়েনসডেকে সরি বলে এবং তাকে একটা স্মার্টফোন গিফট করে যাতে তারা যোগাযোগ রাখতে পারে। ওয়েনসডে জ্যাভিয়ারকে বিদায় জানিয়ে তার বাবার পাঠানো গাড়িতে বেরিয়ে পড়ে। যাবার পথে ওয়েনসডের মোবাইলে একটা মেসেজ আসে, কেউ একজন ওয়েনসডেকে ফলো করছে। সে ওয়েনসডের রিসেন্ট ফটো পাঠিয়ে মেসেজে লিখেছে, আমি তোমাকে সবসময় দেখছি। মেসেজটা দেখার পরে ওয়েনসডে বুঝতে পারে রহস্যের এখনো সমাধান হয়নি, বরং রহস্যের এখনো অনেক কিছুই জানা বাকি আছে। এদিকে টাইলারকে পুলিশ আটকে রেখেছে, তার ভেতরে হাইডির সত্তা এখনো জেগে আছে। কে জানে সামনে আবার কোন বিপদ হাতছানি দিচ্ছে। যাই হোক দর্শক, ওয়েনসডে সিজন 1 এর গল্প এখানেই শেষ হয়ে যায়। সম্প্রতি ওয়েনসডে সিরিজের সিজন 2 রিলিজ পেয়েছে। এই ভিডিওতে আপনাদের যথেষ্ট রেসপন্স পেলে আমরা পরের সিজনের এক্সপ্লেনেশনও নিয়ে আসব, তাই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।